আসসালামু আলাইকুম। গুচ্ছ ক ও এগ্রি স্পেশাল ম্যাথ ও ফিজিক্স ব্যাচ বুস্ট আপ 1.0 তে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পঞ্চম লেকচার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমরা মূলত আলোচনা করব। শুরুতে আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করব এবং পরবর্তীতে আমরা গুচ্ছের প্রশ্ন সলভ করব। ওকে, তো টাইপ 1 আমরা আদর্শ গ্যাস এবং সার্বজনীন গ্যাস দ্রবক বা মোলার গ্যাস দ্রবক নিয়ে শুরুতে আলোচনা করব। তো তার আগে আমরা বয়েলের সূত্র সম্পর্কে অলরেডি অবগত যে আয়তন তার হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। দেন আমরা চার্লসের সূত্র জানি, দেন আমরা গেলুসেকের চাপীয় সূত্র জানি। তো আমরা মূলত এই দুইটা সূত্র যদি কম্বাইন করলে আমরা লিখি যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি বাই পি। তো পরবর্তীতে সমানুপাতিক চিহ্ন যেহেতু এটাকে উঠাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নেই, যেটাকে আমরা কে নাম দিচ্ছি। তো পরবর্তীতে এই কে কে আমরা ফাইন্ড আউট করি এভাবে যে কে ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই সরি এনটি। তো আমরা 1 মোল গ্যাসের মূলত টেম্পারেচার বাড়াই 1 কেলভিন। দেন যে পরিমাণ পিভি অর্থাৎ কাজ হয় তাকে আমরা মূলত কে বলি বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি আর কি। সংজ্ঞার ক্ষেত্রে এভাবে বলি যে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা মূলত মোলার গ্যাস ধ্রুবক বলি। ওকে, তো আপাতত এটুকুই জেনে রাখো। এখানে আমরা মূলত চারটা সূত্র সম্পর্কে জানি, একটা হচ্ছে চার্লসের, বয়েলের, চার্লসের, গেলুসাকের এবং একটা অ্যাভোগাড্রো। এটা যদিও তোমাদের ফিজিক্সে নাই, কিন্তু আমাদের এটা পরিবেশ রসায়নে স্পষ্ট করেই বলা আছে। ওকে, তো এই চারটা সূত্র সমন্বিত রূপ থেকেই আমরা মূলত পিভি ইকুয়ালস টু এনআরটি পাই। তো তার আগে আমরা কে নাম দেই, কারণ সমানুপাতিক ধ্রুবকটাকে কনসিডার করি কে হিসাবে। কিন্তু 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা পরবর্তীতে বলি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, তো আপাতত এটুকু জানলেই হবে, আমরা আবার এগুলো আলোচনা করব। তো এটার একক আমরা মূলত দুইটা মেথডে মনে রাখবো, একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। এসআই এককের মানটা হচ্ছে 8.314। এটা ওয়ান কাইন্ড অফ পাইয়ের মানের মতো, যে 3.14 আমরা জানি না পাইয়ের মান, তো তার সামনে 8। আশা করি তোমাদের এটা মনে আছে। আর এটার একক মূলত দাঁড়ায় 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, অন্যদিকে আমরা লিটার এটিএম এককে এই আর এর ভ্যালু বলি আর ইকুয়ালস টু 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখানে আর পার কেলভিন বলার প্রয়োজন নাই, কারণ আলটিমেটলি আমি পার বলছি। আর এখানে যদি আমি পার না বলতাম তাহলে আমরা অবশ্যই এখানে পার দিতাম। ওকে, তো এই দুইটা তোমরা মনে রাখবা। আর 1 এটিএম ইকুয়ালস টু 101 325 প্যাসকেল, এটাও মনে রাখতে হয়, অথবা 1.01 ইন্টু 10⁵ প্যাসকেলও মনে রাখতে হয়, অথবা 10⁵ প্যাসকেলও মনে রাখতে হয়। আর আমরা জানি যে ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ আমরা জানি যে 4.58 মিলিমিটার পারদ চাপে 4.58 মিলিমিটার পারদ চাপে আমাদের পানি যে তিন অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয়, এরা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয় বা সাম্যাবস্থায় থাকে। এই পয়েন্টটাকে আমরা নাম দিছি ত্রৈধ বিন্দু। ওকে, এটা আমরা সামনে থার্মোডাইনামিক্সে জানবো, তাপগতিবিদ্যায়। তো এনিওয়ে, আমরা এখান থেকে যদি এমসিকিউ আসে সলভ করতে পারবো অনায়াসেই। ফার্স্ট এমসিকিউটা বলছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর ভ্যালু কত। ওকে, এটা অনায়াসে তোমরা পারবা। আর এর ভ্যালু তাহলে কত পাইলা, কত জানলা? 8.314 জুল পার কেলভিন পার মোল। অবশ্যই এককটা খুব ভালো মতো দেখবা। এখানে দেখো জুল পার কেলভিন পার মোল, কিন্তু এখানে 32 বলছে, এখানে 31 কিলো জুল এখানে কিন্তু ফাইন্ড আউট করছে। ওকে, এটা কিলো জুলও হইতে পারে, আবার তুমি চাইলে কেলভিন জুলও ধরতে পারো। তো আলটিমেটলি এটা চাইলে কিলো জুলও হইতে পারে। ওকে, তো এগুলো একটু ভালো মতো খেয়াল রাখিও। তো আমাদের কারেক্ট অ্যান্সার মূলত সি, যে 8 সি না? আচ্ছা, জুল পার কেলভিন পার মোল, পার কেলভিন জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, কারেক্ট অ্যান্সার আমাদের এখানে মূলত 32। এটা ছাড়া, জুল, এটা পার জুল এটা হবে না। 8.314 না, এখানে যদি পার মোল থাকতো তাহলে হয়তো, এটা হবে না। তো আলটিমেটলি এটাই হচ্ছে, কারণ 8.32 হলেও একক তো ফ্যাক্ট। ওকে, তো যার কারণে আমাদের এই নাম্বারই কারেক্ট অ্যান্সার। তো আমরা কিন্তু জানি যে 8.314 কিন্তু, তো আলটিমেটলি
এটা 8.32 কেন হচ্ছে? কারণ আমাদের একক কোনটার সাথে কোনটা মিলতেছে না, তো এই কারণেই আমরা 8.32 কনসিডার করতেছি, বা বলতে পারি প্রশ্নটা ত্রুটিপূর্ণ। দেন আসি 2 নম্বরে, বলছে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর? তো আমরা মেয়ারের হাইপোথিসিস সম্পর্কে জানবো, বা মেয়ারের প্রকল্প, যে উনি ওখানে বলছে যে শুধুমাত্র এই অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এবং কিভাবে ডিপেন্ড করে, এটা সমানুপাতিক ভাবে ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আর এই তাপমাত্রাটা যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না। ওকে, তো এটা আমরা খুবই ভালো মতো মনে রাখবো যে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এবং এই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। টেম্পারেচার যদি বাড়াই আমাদের অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এখানে একটা বিষয়, টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাড়ে। তো আমরা অভ্যন্তরীণ শক্তির এক্স্যাক্টলি মানটা নির্ধারণ করতে পারি না, কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা নির্ধারণ করতে পারি। এটার এক্সাম্পল এইভাবে তুমি মনে রাখতে পারো, যে সাপোজ আমি তোমাকে একটা লিফটে করে কোন একটা বিল্ডিং এ নিয়ে গেছি, ওকে। তো ওই বিল্ডিংটা মানে চোখ বেঁধে তোমাকে নিয়ে গেছি, তো ওই বিল্ডিংটা এরকম যে তুমি কত নিচে আছো বা ভূমি থেকে কত উপরে আছো এটা তুমি জানো না, এবং এই বিল্ডিংটা টোটাল কত তালা এটাও তুমি জানো না। ওকে, তো তোমাকে আমি জাস্ট চোখ বেঁধে নিয়ে গেছি, মনে করো আমি নিয়ে গিয়ে বলছি যে তুমি এখানে থাকবা। তো তুমি কি করলা, ওখান থেকে 10 তলা উপরে উঠলা বা 20 তলা নিচে নামলা, কিন্তু তুমি আসলেই জানো না এক্স্যাক্টলি তুমি ভূমি থেকে কত তলা উপরে। ওকে, তুমি যে আমি তোমাকে যে জায়গায় রাখছি সেখান থেকে যে 10 তলা উপরে উঠলা বা 20 তলা নিচে নামলা, এইটুকু তুমি বলতে পারবা যে হ্যাঁ ভাইয়া আমি 10 তলা উপরে উঠছিলাম বা 20 তলা আমি নিচে নামছি। কিন্তু এক্স্যাক্টলি ভূমি থেকে তুমি কত তলা উপরে এটা কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না। তো এটাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা জানি, কিন্তু অভ্যন্তরীণ শক্তির এক্স্যাক্টলি মানটা জানি না। মানে তোমার পজিশনের মতো তুমি বলবা যে ভাইয়া আমি আমার পজিশন থেকে আমি 10 তলা উপরে উঠছি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ 10 তলা তোমার পরিবর্তন হয়েছে। ওকে, কিন্তু এক্স্যাক্টলি তুমি কত তলায় এটা তুমিও জানবা না, আমি জানলেও তোমাকে বলবো না। ওকে, তো আপাতত এটাই মনে রাখিও যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা কখনো নির্ণয় করতে পারি না, কিন্তু অভ্যন্তরীণ শক্তির মান এটা নির্ণয় করতে পারি না, তবে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য বা পরিবর্তন এটা ফাইন্ড আউট করতে পারি। আর অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার উপর, আর তাপমাত্রা যদি কোনো কারণে কনস্ট্যান্ট থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। ওকে, তো তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে তাপমাত্রার উপর। দেন বলছে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ কত? এই যে জুল পার মোল পার কেলভিন। তো জুল বলতে মূলত কাজকেই ডিনোট করা হয়েছে, কাজ পার মোল পার কেলভিন। দেখো আমাদের একটাই অপশনে আছে এটা, বি নাম্বারই কারেক্ট অ্যান্সার। প্রমাণ তাপমাত্রা ও চাপে, এটা রিপিট কোশ্চেন। তো দেন আসি গ্যাসের সূত্র ও এবং এদের সমন্বয় সূত্র, যে আমরা বলি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ডিভাইডেড বাই টি টু। এটাকে মূলত আমরা গ্যাসের সমন্বয় সূত্র বলি। বয়েলের সূত্র থেকে আমরা মূলত পি ওয়ান ইকুয়ালস টু পি টু ইকুয়ালস টু কে বা কনস্ট্যান্ট পাই। এখানে তুমি চাইলে একটু গ্রাফগুলো দেখে রাখতে পারো, যে এটাকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলি। দেন পিভি তো ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা তো ভেরিয়েবল থাকবেই, মানে ফিক্সড থাকবে। আর পি বনাম 1/p, এই এই গ্রাফটা একটু দেখো। আয়তন যেহেতু জিরো হয় না, যার ফলশ্রুতিতে এটা মূলত y ইকুয়ালস টু mx সরলরেখা, মানে ওই রকমই দেখতে, কিন্তু আলটিমেটলি এটা মূল বিন্দুগামী সরলরেখা নয়। ওকে, কারণ আমাদের মূল বিন্দু অরিজিনে মানে যোগ হয়নি। কেন যোগ হয়নি? কারণ আয়তন এই এই পজিশন, এটা যদি আমি যোগ করে দেই, যোগ করা মানে কি, এই পয়েন্টে আমাদের আয়তন জিরো, কিন্তু আয়তন যে জিরো এটা কোনোভাবেই পসিবল না। তাত্ত্বিকভাবে জিরো, কিন্তু বাস্তবে পসিবল না। তো এই কারণে আমরা ভি বনাম 1/p এই লেখচিত্রের ক্ষেত্রে আমরা কখনোই মানে মূল বিন্দুগামী বা মানে অরিজিন স্পর্শ করে না। আর যেহেতু এটা আমরা বয়েলের সূত্র থেকে বলতেছি, তো এই এই ধরনের বয়েলের সূত্র যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, তো এই ধরনের লেখকে আমরা আইসোথার্ম লেখ বলি, বা আইসোথার্মাল লেখও বলা হয়। দেন আছে চার্লসের সূত্র আমরা জানি ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। আয়তন বাড়লে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে আয়তন কমে, সরি আয়তন বাড়ে। ওকে, তো এটা এটার ক্ষেত্রে একটা বিষয় দেখো, এখানে কিন্তু টেম্পারেচারটাকে আমরা মূলত নেই পরম তাপমাত্রায়, অর্থাৎ মূলত কেলভিন স্কেলে।
তো যার ফলশ্রুতিতে কেলভিন স্কেলে 0 কেলভিন হওয়া পসিবল, এটা এটা নিয়ে একটু চিন্তা করবা যে 0 কেলভিন হওয়া পসিবল নাকি 0 ডিগ্রি সেলসিয়াস হওয়া পসিবল, এটা একটু চিন্তা করবা। তোমাদের মধ্যে এটা নিয়ে এখনো একটু প্রবলেম আছে, তো এটা চিন্তা করবা। এটার ডিটেলস আমরা আলোচনা করব থার্মোডাইনামিক্সে। তো এখানে যেহেতু আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট, তো প্রেশারের কারণে এই ধরনের লেগকে আমরা আইসোবার লেগ বলি। তো দেন আমাদের গেলুসকের চাপীয় সূত্র, তো এখানে মূলত ভি কনস্ট্যান্ট রাখি, পি এবং টি এর মধ্যে সম্পর্ক পাই, এটাকে আইসোকোর বলা হয়। তো এইসব তোমরা আশা করি পারবা। তো দেন যেটাকে বললাম এটাকে আমরা মূলত গ্যাসের সমন্বয় সূত্র বলি, P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2। আর অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে আমরা অলরেডি অবগত যে V is directly proportional to N, এই যেখানে N হচ্ছে মোল সংখ্যা। নর্মালি আমাদের গ্যাসের চলরাশি মূলত PV T তিনটের কথা বলা, কিন্তু 4 নাম্বার গ্যাসের চলরাশি হচ্ছে পদার্থের পরিমাণ মানে মোল। এটা একটু মাথায় রাখিও, বইয়ে যদিও বলা আছে গ্যাসের চলরাশি 3টা, কিন্তু আলটিমেটলি হয় 4টা। জানার ক্ষেত্রে জেনে রাখো যে 4টা, কিন্তু মানে ডিরেক্টলি যদি এমসিকিউ দেয় যে গ্যাসের চলরাশি কয়টা, সেক্ষেত্রে কিন্তু 3টাই দাগাবা। ওকে। আর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি। আর এন কে আমরা একটা বড় সূত্রের মাধ্যমেই লিখতে পারি, ডাব্লিউ/এম বলতে পারি, N/Na বলতে পারি, দেন কেমিস্ট্রির ভাষায় এসভি বলতে পারি, বি অফ এসটিপি ডিভাইডেড বাই 22.414 বলতে পারি, এসিটিপি হলে 24.789 বলতে পারি, এগুলো মূলত লিটারে। তো এই বড় সূত্রটা জেনে রেখেও, তোমরা যারা উদ্ভাসের স্টুডেন্ট অলরেডি তোমরা জানো। তো 0 কেলভিন এটাকেই মূলত -273 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। আর এই তাপমাত্রা মূলত আমাদের আয়তনটা হয় শূন্য, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি, যেটা তাত্ত্বিকভাবে পসিবল কিন্তু থিওরিটিক্যাল সম্ভব নয়। ওকে, কারণ এই পর্যায়ে আমাদের গ্যাসের কোনো গতিশক্তি থাকে না, তো আলটিমেটলি এটা পসিবল না। ওকে, তো দেন আসে আমাদের নেক্সট প্রবলেম। এটা আসে গুচ্ছ 22 সেশনে। দেখো প্রশ্নে কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত চাপে আমাদের টেম্পারেচার দেয়া আছে। 30 ডিগ্রিকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 303 পাবো। দেন আমাদের 6 × 10⁵ প্যাসকেল চাপে একটা গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় বলেই দিছে, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। দেন 3 গুণ আয়তনে প্রসারণ করা হয়েছে। ওকে, এখন আয়তন যদি আমি 3 গুণ বাড়াই তাহলে চাপ আমাদের অলরেডি 3 গুণ কমে গেছে। তো এই 3 গুণ যে কমছে, এই চাপটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এটাকে 3 দ্বারা ভাগ করলে আমরা এক্স্যাক্টলি অ্যান্সারটা পেয়ে যাব যে 2 × 10⁵ প্যাসকেল। তো এটা যদি আমরা অপশনে দেখি, এ নাম্বার অপশনে এটা আছে। তো এটা তেমন কিছু না, আশা করি এই ধরনের ক্যালকুলেশনে আসবে, আর আশা করি তোমরা অনায়াসেই পারবা। দেন ভ্যান্ডারওয়াল সমীকরণে সংশোধনের কথা বলছে। তো ভ্যান্ডারওয়াল সমীকরণে মূলত প্রথমেই বলি যে আদর্শ গ্যাসে কিছু স্বীকার্য আমরা ধরে নেই, যে আদর্শ গ্যাস হতে গেলে এই সব বৈশিষ্ট্য দরকার। থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু বাস্তবে এটা পসিবল না। ওকে, তো দুইটা পয়েন্টে আমাদের মেজর সমস্যা। একটা হচ্ছে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বে বলি যে গ্যাসের যে অণুগুলো আছে এদের আকর্ষণ বিকর্ষণ বল নেই বললেই চলে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান। এবং আরেকটা বিষয় বলি যে গ্যাসের যে আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, মানে আদর্শ গ্যাসের যে আয়তন এটা পাত্রের আয়তনের তুলনায় নেগলিজিবল, আমরা বাদ দিতে পারি। কিন্তু দেখা যায় যে না, যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই আয়তনটা আমরা বাদ দিতে পারি না। বিষয়টা এরকম যে আমরা যে গ্যাসের সিলিন্ডার ইউজ করি, তো চিন্তা করো যে এই সিলিন্ডারের আয়তন হচ্ছে 10 লিটার। আদর্শ গ্যাস যদি হয় তাহলে এখানে মূলত মনে করো 0.1 লিটার গ্যাস থাকবে। ওকে, মানে 0.1 লিটার গ্যাস থাকবে, এটা 10 লিটারের মধ্যে ছড়াই ছিটাই থাকবে, কারণ আমরা তো জানি যে গ্যাসের অণুগুলো দূরে দূরে থাকে। তো এই 10 লিটারের তুলনায় 0.1 লিটার তো নেগলিজিবল, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে 10 লিটারের মধ্যে আমাদের গ্যাস থাকে মূলত সাপোজ 3 লিটার। এখন 10-এর তুলনায় 3 লিটার, তো এটা আলটিমেটলি একটা ভ্যালু যেটা আমরা অনায়াসে বাদ দিতে পারি না। তো যার ফলশ্রুতিতে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস, তো ইনি আয়তন এবং এই চাপ এই দুইটাকেই সংশোধন করেন, এবং এ এবং বি, স্মল এ এবং স্মল বি দ্বারা আমরা মূলত চাপ ও আয়তনের সংশোধন ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। তো আলটিমেটলি উনি মূলত চাপ এবং আয়তনের মধ্যে সংশোধন করেন, আপাতত এটুকু জানলেই হবে। আর আমি যদি ভ্যান্ডারওয়ালসের ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা এরকম যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি, যেখানে এ এর পরিচয় হচ্ছে চাপের সংশোধন ফ্যাক্টর, আর বি এর পরিচয় হচ্ছে
আমাদের আয়তন সংশোধন ফ্যাক্টর, এটা মূলত আমাদের পরিবেশ রসায়নেই লাগে। এ এর একক লাগে এবং বি এর একক লাগে। তো আপাতত জেনে রাখো, তোমাদের ইসেক্সের বইয়েও এটা ইন্ডিকেট করা আছে। ওকে, আমাদের নেক্সট প্রবলেম, একটি আদর্শ গ্যাস একটি ভারসাম্য অবস্থা, অর্থাৎ একটা আদর্শ গ্যাস একটা অবস্থায় ছিল P1 V1 T1 এবং N, এবং অন্য একটি ভারসাম্য অবস্থা আমরা মূলত চেঞ্জ করি। কি কি চলরাশি চেঞ্জ করছি দেখো, আমাদের প্রেসার করছি দ্বিগুণ, আয়তন করছি 3 গুণ, এবং টেম্পারেচার আমরা পরিবর্তন করছি কত গুণ এটা বলি নাই। আর এন দ্বারা যে কি বোঝানো হচ্ছে, মূলত অণুর সংখ্যা অথবা মলেই বোঝানো হইতে পারে। তো আপাতত অণুর সংখ্যাই ধরো, ক্যাপিটাল এন দ্বারা অণুর সংখ্যা বোঝানো হয় নর্মালি, আর স্মল এন দ্বারা মল সংখ্যা বোঝানো হয়। পরিবর্তিত হয় তাহলে কোনটা সঠিক? তো ফার্স্ট অফ অল তোমরা দেখেই বুঝতেছো যে এখানে আমাদের এন এর কোনো পরিবর্তন হয় না, অণুর সংখ্যা বা মোল যেটাই ধরো, আলটিমেটলি আমাদের মূলত পিভি, আমাদের যে চলরাশিগুলো আছে সবই প্রায় পরিবর্তনশীল। ওকে, এনটা বাদ দিয়ে, তাহলে আমরা সেক্ষেত্রে গ্যাসের যে সমন্বয় সূত্র P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2 অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি P2 এর জায়গায় 2P1 এবং V2 এর জায়গায় 3V1 বসাই দিয়ে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি, দেন এই P1 এই P1 কাটতে পারি, দেন এই V1 এবং এই V1 কাটতে পারি। তো আলটিমেটলি আমাদের দাঁড়ায় T2 ইকুয়ালস টু 3 এবং 2 গুণ করলে 6 পাচ্ছি, তাহলে T2 ইকুয়ালস টু 6 ইন্টু T1 পাচ্ছি। তো এই সম্পর্কটা আমরা দেখি কোথায় বলা আছে, এ নাম্বার হবে না, বি নাম্বার না, এখানে মূলত T2 ইকুয়ালস টু, ও আচ্ছা, বি নাম্বারে বলছে যে T2 ইকুয়ালস টু 6 T1। ওকে, আচ্ছা এটাই তো হচ্ছে। আচ্ছা আমরা একটু গুণটা করি, এই P1 এই P1 কাটা, তাহলে আলটিমেটলি T2 ইকুয়ালস টু 61 থাকে। সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা দাঁড়ায় এটাই, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের সি নাম্বারে হচ্ছে ভুল দেয়া আছে, ডি নাম্বারেও ভুল দেয়া আছে, তো এটা ভুল ছিল। তো যাই হোক, আমাদের বি নাম্বারই হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ T2 ইকুয়ালস টু 61 হবে। দেন আমাদের নেক্সট প্রবলেম ইগ্রি গুচ্ছ 21 সেশনে আসে। তো এখানে বলছে স্থির চাপে কোনো গ্যাসের টেম্পারেচার ও আয়তন যথাক্রমে 30 ডিগ্রি এবং 10 লিটার। 30 ডিগ্রি, নর্মালি 30 ডিগ্রি যদি বলে তাহলে আমরা সেলসিয়াসই বুঝবো। তো এখানে মূলত সেলসিয়াস বোঝানো হয়েছে, সরি। তো 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে নেই, মূলত 303 কেলভিন পাবো। আর 10 লিটার লিটারই থাকলো। আর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে আয়তন কত গুণ হবে এটা ফাইন্ড আউট করতে বলছে। সেলসিয়াস স্কেলে দ্বিগুণ বলতে আমরা মূলত 30 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে নেই। আর 60 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা মূলত বুঝি 333 কেলভিন। দেন আমাদের আয়তন কত এটা ফাইন্ড আউট করতে বলছে। ওকে, তো আমরা প্রথমেই যেহেতু বলছে যে আমাদের স্থির চাপ, তার মানে আমরা সূত্র বুঝতেছি যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি হবে। তো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে V2/V1 ইকুয়ালস টু T2/T1। তো দেন আমরা যদি মান বসাই দেই, মান বসাই দিলে দেখো আমাদের ভ্যালুটা কিরকম আসে, সরি, আমাদের ভ্যালুটা দাঁড়ায় T2 এর ভ্যালু হচ্ছে 333 ডিভাইডেড বাই হচ্ছে 303। ওকে, তো 333-কে 303 দ্বারা যদি আমরা ভাগ করি, তো 1 পয়েন্ট সামথিং পাবো, 1 পয়েন্ট কত সামথিং পাবো এটা বুঝতেছি, খুব বেশি পাবো না। ওকে, তো 1.1 এর কাছাকাছি কাছাকাছি হবে। তারপর আমরা অপশনগুলো দেখবো, 1.5 এটা হিউজ, 2 হবে না, 0.5ও হবে না, তো 1.1ই হবে। তো এইটুকু জানলেই আশা করি এজুম করতে পারবা যে উত্তরটা কোনটা। আমাদের নেক্সট প্রবলেম, এটা গুচ্ছ 20-21 সেশনে আসে। দেখো কি বলছে যে 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে কি হয়েছে, বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় মূলত 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রয়োগ করবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এই যে 16 গ্রামের কথা বলছে, এই 16 গ্রাম কত মোল, 0.5 মোল না, 0.5 মোল অক্সিজেনই তো মূলত 16 গ্রাম। তাহলে এই 16 গ্রাম বা 0.5 মোল অক্সিজেন যা চাপ দেয় একই তাপমাত্রায় একই পাত্রে, নাইট্রোজেনও 0.5 মোল, মূলত নাইট্রোজেনও সেম চাপ দিবে। ওকে, তো এটা
এটা সম্পর্কে তোমরা যদি জানতে চাও, ইসাক স্যারের বইটা একটু হালকা পড়িও, গ্যাসের সমন্বয় সূত্র পরেই ছোট বক্সে করে মানে একটা এক্সাম্পল বা নিজে করো এই টাইপের একটা থিওরি দেখবা। ওই থিওরিতে এই বিষয়টা ক্লিয়ার করা আছে যে নর্মালি আমাদের 1 মোল অক্সিজেন গ্যাস যে পরিমাণ চাপ দিবে একই তাপমাত্রায় একই চাপে, অনুরূপভাবে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসও সেম একই পরিমাণ চাপ দিবে। এমনকি এটা গ্রামের ক্ষেত্রেও সেম লিখছে যে 1 গ্রাম অক্সিজেন 1 গ্রাম নাইট্রোজেন সেমই চাপ দিবে। ওকে, তো যাই হোক, আমাদের এই 16 গ্রাম অক্সিজেন যে চাপ দেয় এই ক্ষেত্রে আমাদের মূলত 0.5 মোল অক্সিজেন যে চাপ দেয়, আমাদের নাইট্রোজেন 0.5 মোলও সেম চাপ দিবে। ওকে, তো সেক্ষেত্রে 0.5 নাইট্রোজেন বলতে আমরা মূলত বুঝি 14 গ্রাম। তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এত ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, এটা মূলত থিওরিটিক্যালি ছিল। দেন বলছে যে চার্লসের সূত্রটি নিচের কোন সূত্র দ্বারা, কোন লেখচিত্র দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো আমাদের চার্লসের সূত্র কি ছিল বলতো? আমাদের চার্লসের সূত্র বলা ছিল ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, যেখানে ভি বাড়লে টি বাড়বে, টি কমলে ভি কমবে। তো এখানে মূলত পিভির কথা বলছে, তার মানে এটা হবে না। দেন আসি ভি, এখানেও পিভির কথা বলছে, এখানে হবে না। এটা গ্রাফ তো আলাদা, মূলত ডি নাম্বারই কারেক্ট অ্যান্সার। তো দেন আসি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বাষ্পের চাপ বা কোনো গ্যাসের চাপ 5 × 10⁵ প্যাসকেল হলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেসার কত? তো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার দেওয়া আছে এবং টেম্পারেচার আমরা বাড়াইছি, যার ফলশ্রুতিতে প্রেসার জানতে চাওয়া হয়েছে। তার মানে আমরা বুঝবো যে এখানে আয়তনটা ফিক্স ছিল, আর আয়তন যদি ফিক্স থাকে তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? গেল-লুসাকের চাপীয় সূত্র, অর্থাৎ P1/T1 = P2/T2 অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা ফার্স্ট অফ অল জিরো ডিগ্রি সেলসিয়াসকে আমরা লিখবো 273 কেলভিন। অনুরূপভাবে 80 ডিগ্রি সেলসিয়াসকে আমরা মূলত লিখবো যে 273 আর 80 যোগ করলে আলটিমেটলি মূলত 355 দাঁড়ায়, 353 দাঁড়াবে। তো তাহলে 353 কেলভিন আর একটা হচ্ছে 273 কেলভিন, আর আমাদের মূলত এই পি2 জানতে চাওয়া হয়েছে। তাহলে 353 / 273 ইন্টু আমাদের প্রেসার কত, 5 × 10⁵। এটা যদি একটু ক্যালকুলেট করি তো একটু দেখো যে এটার ভ্যালু দাঁড়ায়, আচ্ছা এইভাবে চিন্তা করতে পারো, এটা 350 চিন্তা করো, এটা 270 চিন্তা করো, 270 চিন্তা না করে 280 চিন্তা করো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। তাহলে এটাকে ধরো 350, এটা হচ্ছে 280, তাহলে আমাদের ভ্যালুটা কত দাঁড়ায় দেখো তো। আমরা 7 দিয়ে কাটতে পারি, তাহলে 5, আর এটা হচ্ছে 4, আর 5কে 4 দ্বারা ভাগ করলে 1.25 হয়। 1.25 এর সাথে 5 যদি গুণ করি, এটা অনায়াসেই সলভ করতে পারবা। 5 যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6 পয়েন্ট সামথিং। আচ্ছা কত সামথিং এটা একটু টাফ, এটার ক্ষেত্রে ক্যালকুলেটরের প্রয়োজন আছে। বা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারো যে এই ভ্যালুটা তো 1 পয়েন্ট সামথিং বা আলটিমেটলি এটা 6 এর আশেপাশেই থাকবে। ওকে, আর 10⁵ কিন্তু ফিক্সড। তো অপশনে যদি 10⁵ দেখো তো সেটাও কারেক্ট অ্যান্সার, এটাও মেথড ইউজ করতে পারো। ওকে, তো আলটিমেটলি এই 6 পয়েন্ট সামথিংই আসতেছে, অর্থাৎ এই 6.465ই আসবে আর কি। সেক্ষেত্রে 1 এবং সি দুইটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 1 এবং হচ্ছে সি। তো দেন এটা জাহাঙ্গীরনগরে আসে। দেখো এখানে কি বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত মিটার পারদ চাপে একটা সিলিন্ডার গ্যাসের আয়তন 9 মিটার কিউব। দেন এই তাপমাত্রা এত থেকে এত করতে গেলে কত চাপ প্রয়োগ করতে হবে? ওকে, এখানে দেখো টেম্পারেচার পরিবর্তনশীল, দেন আমাদের আয়তন পরিবর্তনশীল, চাপও কিন্তু পরিবর্তনশীল। তো আলটিমেটলি আমরা গ্যাসের সমন্বয় সূত্র অ্যাপ্লাই করব, T1 = P2 মান আমরা বসাই দিব। তো এখানে প্রেসার বলছে কত, 0.8 মিটার পারদ চাপ না, 0.8 বসাই দিলাম, 9 মিটার কিউব বসাই দিলাম, /27 কে আমরা চাইলে কেলভিনে নিলে 300 লিখতে পারি। অনুরূপভাবে 127কে আমরা চাইলে কেলভিনে নিলে 400 লিখতে পারি।
তো ভ্যালুগুলো বসাই দেওয়ার পর আমাদের দ্বারা 0.8 × 9 ডিভাইডেড বাই 300 ইকুয়ালস টু 3p2 ডিভাইডেড বাই 400। আমরা যদি একটু কাটাকাটি করি, এই 3 দ্বারা এই 3 কাটতে পারি, এই 3 দ্বারা এই 3 কাটতে পারি, তো আলটিমেটলি আমাদের দ্বারায় p2 ইকুয়ালস টু দাঁড়ায় 0.8 × 4, 4 × 32, তার মানে 3.2 দাঁড়াবে। তো 3.2 মিটার পারদ হচ্ছে আমাদের প্রেসার। ওকে, 3.2 মিটার পারদ, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি এই টাইপ থেকে যদি আসে পারবা, তবে সবচেয়ে বেশি আসার পসিবিলিটি আমাদের যে গ্যাসের সমন্বয় সূত্র এখান থেকে। তো এটা একটু বেশি করে সলভ করিও। তো আমাদের নেক্সট প্রবলেম, যে এখানে বলছে যে একটা নির্দিষ্ট ভরের তাপমাত্রা, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি যে এটার ভ্যালু হচ্ছে 300 কেলভিন। দেন আয়তন স্থির রাখলে এর চাপ যদি দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করলে আমাদের টেম্পারেচারও দ্বিগুণ হয়। তো 300 কেলভিন থেকে মূলত 600 কেলভিন হবে। এটার আর ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। দেন দেখো বলছে যে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যদি নমুনাটির চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? তো আমাদের কি কি বলছে যে একটা আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা নমুনা নিলাম যে 20 ডিগ্রি সেলসিয়াস যেহেতু বলছে, তাহলে এটাকে কেলভিনে কনভার্ট করলে 273 দাঁড়ায়। দেন চাপকে আমরা দ্বিগুণ করব, আয়তনকে দ্বিগুণ করব, তাহলে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। তো আমরা যেহেতু T2 এর ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে T2 ইকুয়ালস টু বলতে পারি জাস্ট আর গুণন করে দিলাম। তো আমরা বলছি যে P2 ইকুয়ালস টু 2P1 এবং V2 ইকুয়ালস টু বলছি 2V1। তো P2 এর জায়গায় 2P1 এবং V2 এর জায়গায় 2P1 যদি বসাই দেওয়ার পর তার সাথেই মূলত গুণ করতে হবে 273। তো দেন কাটাকাটি করলে আমরা P1 কাটতে পারি, V1 কাটতে পারি। তো আলটিমেটলি আমাদের দ্বারায় 4 × 273। তো এটা অনায়াসে আমরা গুণ করতে পারি, এটার ভ্যালু দ্বারা 1172, আর এখান থেকে 273 বাদ দিলেই আমরা 899 সেলসিয়াস পাচ্ছি, বা বলতে পারি মতান্তরে 900 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই মূলত অ্যান্সার। তো নেক্সট আমাদের ডিউ 13-14 সেশনে আসছিল যে একই পদার্থে তাপ প্রয়োগ করার পর তাপমাত্রার পরিবর্তন হয়নি। ওকে, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদর্শন করে? ওকে, দেখি। তো আমি তাপ প্রয়োগ করছি, তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে পদার্থটা অবশ্যই গ্যাস ছিল। ওকে, একটু চিন্তা করি। পদার্থটার দশা পরিবর্তন হচ্ছে, আমি তাপ দিছি, তাপমাত্রার পরিবর্তন হয় নাই, এই ধরনের তাপকে আমরা মূলত সুপ্ত তাপ বলি। তো আমরা দুই ধরনের তাপ জানি, একটা হচ্ছে আপেক্ষিক তাপ, যে তাপের ফলে তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। আরেকটা তাপ হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ, যে তাপ প্রয়োগের ফলে তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু মূলত অবস্থার পরিবর্তন হয়। মানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয়। তো এখানে মূলত দশা পরিবর্তন হচ্ছে, এটাই বোঝানো হয়েছে। আর দশা বলতে অবস্থা আমরা জানি। ওকে, তো আমাদের নেক্সট টাইপ হচ্ছে গ্যাসের সূত্রের সাহায্যে বুদবুদের আয়তন নির্ণয়। এটা আমরা এই সূত্রের মাধ্যমেই সলভ করতে পারি, যে H is directly proportional to, সরি, H is directly proportional, H equals to P minus n minus 1 P ডিভাইডেড বাই রো জি, যেখানে এনটা হচ্ছে বুদবুদ যে তলদেশ থেকে উপরের দেশে উঠলো সেটার আমাদের কত গুণ হইল। ওকে, বা বুদবুদটার যে আয়তন, টোটাল আয়তন তলদেশ থেকে উপরিভাগ পর্যন্ত, মানে আমরা তো নর্মালি একটা পুকুর বা হ্রদের চিন্তা করব, তো এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলে এখানে তো আয়তনটা বাড়ে। তো নিচের তুলনায় এটা কত গুণ, এন গুণ। যদি এন গুণ হয় সেক্ষেত্রে আমাদের এই হ্রদের বা জলাশয়ের গভীরতা এইচ ইকুয়ালস টু n-1 p ডিভাইডেড বাই রো জি, যেখানে পিটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় প্রেসার, আর রোটা তো বুঝতেছো যে জলাধার নিয়ে ডিল করব সেই জলাধারের ঘনত্ব, আর জিটা হচ্ছে ওই স্থানের আমাদের জি এর ভ্যালু। ওকে, আর নর্মালি এই পি প্লাস এইচ রোজিকে আমরা মূলত প্লব্যতা বলি। আমরা 6-7 প্লব্যতা সম্পর্কে যে জানতাম, এটাই হচ্ছে আমাদের সেই প্লব্যতা, যেখানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ থাকে এবং এই এইচ রোজি পরিমাণও থাকে। এটাই হচ্ছে আমাদের প্লব্যতা, আর টোটাল হচ্ছে আমাদের মোট চাপ। আর ব্যাসার্ধ যদি এন গুণ হয়, কারণ নর্মালি আমরা আয়তনটা বের করতে পারবো, কিন্তু তারপরেও এই শর্টকাট, এটা শর্টকাট আবার
মানে এক্সট্রা প্রেসার, এত শর্টকাট জানার পর যদি তুমি পরীক্ষা হলে ভুলেই যাও আলটিমেটলি একটু প্যারাই হয়। তো যাই হোক, তুমি শুধুমাত্র এটাই মনে রাখিও যে যেখানে এন গুণ হচ্ছে আয়তন, তো যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণের কথা বলে, তার মানে তুমি বুঝতেইছো যে ব্যাসার্ধ যদি এন গুণ হয়, টু মানে দ্বিগুণ হয়, তাহলে আয়তন হবে মূলত 2 কিউব, 8 গুণ। কারণ এগুলা আমরা চিন্তা করি বুদবুদ মূলত গোলাকার, গোলাকার এবং গোলকের ক্ষেত্রে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, যার ফলশ্রুতিতে আমরা কিউব দেই। এখানে এই কিউবটা আসছে মূলত ওই কারণে। তো আমরা আয়তন দিয়ে মনে রাখবো, আর কিউব টিউব এই এসব প্রয়োজন নাই। ব্যাসার্ধ থাকুক, ব্যাস থাকুক, যাই থাকুক, আমরা ওটা পরবর্তীতে আয়তনে কনভার্ট করে নিব। যদি বলে ব্যাসার্ধ 3 গুণ হয়েছে, তার মানে আমরা বুঝবো যে 3 কিউব বা 27 গুণ হয়েছে আয়তন। তো এই এর ভ্যালু 27 বসাই দিব। আর তুমি চাইলে এটাও মনে রাখতে পারো যে আলটিমেটলি যদি এটা পানির ক্ষেত্রে হয়, মানে পানি জলাশয়ের ক্ষেত্রে হয়, আমরা এই রো এর মান ফিক্স জানি, জি এর ভ্যালু জানি এবং পি এর ভ্যালু ফিক্স জানি, তখন আমরা এই 10.34 এন মাইনাস ওয়ান এটা বসাই দিতে পারি। মানে আলটিমেটলি এই পি ডিভাইডেড বাই রো জি এইচ, এটার ভ্যালু দাঁড়ায় 10.34, এটা মনে রাখতে পারো। ওকে। আর এই ক্ষেত্রে মূলত টেম্পারেচার ধ্রুবক থাকে, যার ফলশ্রুতিতে আমরা মূলত এটা অ্যাপ্লাই করি। এটা এই সূত্রটা মূলত আসে এই P1 V1 ইকুয়ালস টু P2 V2 এই সূত্র থেকে। তো সূত্র কই থেকে আসছে এটা জানার প্রয়োজন নাই, অলরেডি তোমরা জানো। তো এখন জাস্ট শর্টকাটটাই মনে রাখো। তো দেখো, এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 21 বার সেশনে আসছিল যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটা বুদবুদের আয়তন 10 গুণ হয়। বুঝতেইছো এন এর ভ্যালু কত, বায়ুমণ্ডলীয় চাপ দেয়া আছে। তাহলে আমরা এইচ ইকুয়ালস টু জানি 10.34, 10 গুণ, বুঝতেইছো। তাহলে 10 থেকে 1 বাদ দেবো, 9। তো এটার সাথে যদি 9 গুণ করি, তাহলে অনায়াসেই এটা পারবো। ওকে। এটা 90, মানে 90, 91, 92 এর কাছাকাছি হবে। তো এই নাম্বারই কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বলছে যে একজন দুপুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরিভাগে বুদবুদের আয়তনটা দ্বিগুণ, মানে 4 সেন্টিমিটার কিউব হয়। 4 সেন্টিমিটার কিউব বলতে বুঝতেই পারতেছো যে আয়তন মূলত দ্বিগুণ হয়েছে। আই রিপিট, আয়তন দ্বিগুণ হয়েছে। তো দ্বিগুণ দেখতে দেখতে তোমরা ব্যাসার্ধ বা ব্যাস ব্যাস নিয়েই চিন্তা করো। তো এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আয়তন দ্বিগুণ হয়েছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট ছিল, বায়ুমণ্ডলীয় চাপ টাপ সবকিছুই দেয়া আছে। দেন আমাদের গভীরতা জানতে চাওয়া হয়েছে। তো বায়ুমণ্ডলীয় চাপ বলছে 10। ওকে। তো আমরা জানি যে এইচ ইকুয়ালস টু, আমরা কি জানি যে এইচ ইকুয়ালস টু 10.34 ইন্টু এন মাইনাস ওয়ান। এখানে এন এর ভ্যালু মূলত 2, কারণ কি 2 থেকে 4 হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। 2 - 1, তো আলটিমেটলি 10.34ই আসে, যা আমাদের 1 নাম্বার অ্যান্সারের সমতুল্য। ওকে। তো আমাদের নেক্সট প্রবলেম টাইপ 4, মূলত সিআরএমএস বেগটা ইম্পর্টেন্ট, বর্গমূলীয় গড় বর্গবেগ। তো এখানে একটা বিষয় বলি যে নর্মালি আমরা সিআরএমএস বেগ বা নর্মালি আমাদের গড় বেগ বা বর্গ বর্গ গড় বেগ বা বর্গ বেগ যেটাই বলি না কেন, এটার থেকে আমাদের এই সিআরএমএস বেগটা বেশি ইম্পর্টেন্ট। কারণ নর্মালি আমরা যদি 4টা বা 5টা অণু নিয়ে চিন্তা ভাবনা করি, যে মানে মানে একদমই যদি আমরা এক্সপেরিমেন্ট চালাই, এক্স্যাক্টলি আমাদের যে অণুগুলোর গড় হয় সেটা মূলত এই সিআরএমএস বেগের সমানই হয়। তো আমরা সূত্রের ক্ষেত্রে মূলত এই বড় সূত্রটাই মনে রাখবো যে √3RT, √3RT/m, √3p/ρ। এটা মনে রাখলেও হয়, না রাখলেও হয় যে √3kT/m। তো ফার্স্ট এম এর পরিচয় হচ্ছে মূলত আমরা গ্রাম থেকে কেজিতে আণবিক ভর লিখবো। এমটা হচ্ছে আণবিক ভর, কিন্তু আমরা গ্রাম থেকে কনভার্ট করে কেজিতে লিখবো। সাপোজ আমি অক্সিজেন বলছি যে তোমাকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের সিআরএমএস বেগ কত, তাহলে 27 ডিগ্রি, তার মানে তুমি টি এর জায়গায় 300 বসাবো। আর এর ভ্যালু তো জানি, আর এর ভ্যালু অলওয়েজ আমরা 8.314ই বসাবো। আর এম এর ভ্যালুর জায়গায় আমরা 32 না, মূলত 32 × 10⁻³ বসাবো, কারণ আমাদের গ্রাম থেকে 32 গ্রামই 1 মোল, এটা আমরা জানি। কিন্তু আমাদের কেজিতে নিতে হবে, কারণ আলটিমেটলি আমরা মূলত এসআইএ পাবো, আর এসআইএ ভরের একক হচ্ছে কেজি। ওকে। তো যার ফলশ্রুতিতে আমরা মূলত এটাকে কেজিতে নিয়ে ডিল করব। তো এই কারণে 10⁻³ দ্বারা গুণ করব, এটা ভালোভাবেই মাথায় রাখতে হবে।
ওকে। আর যেহেতু এটা ক্যালকুলেশনের বিষয় এবং মানে দেখা যায় যে বিগত বছরের কোশ্চেন থেকেই হুবহু কমন আসে, তো বিগত বছরের এই টাইপ থেকে যা যা কোশ্চেন আসে, অক্সিজেনের বলো নাইট্রোজেনের বলো, মানে যেগুলো আমরা দেখবো এগুলো একটু টানা মুখস্থ রাখার চেষ্টা করবা। এগুলো হচ্ছে তোমাদের ইসাক স্যারের বইয়ে গাণিতিক উদাহরণেও কিন্তু এই এমসিকিউ গুলাই দেয়া, মানে যেগুলো তোমাদের বিগত বছরে আসে বা নর্মালি তোমরা ইন্টারমিডিয়েটেও ফেস করছো এমসিকিউ তে এগুলাই আসে। তো এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। ওকে। তো রুট ওভার থ্রি পি বাই রো, এখানে পিটা হচ্ছে আমাদের চাপ আর রোটা ঘনত্ব। কেটি, এই কে এর পরিচয় হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। তো কে ইকুয়ালস টু আমরা বলি আর ডিভাইডেড বাই এন এ। ওকে। তো আর এর ভ্যালু 8.314 আর এন এর ভ্যালু তো আমরা জানি, অ্যাভোগাড্রোর মান তো জানি যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা করলে আমরা নতুন একটা কনস্ট্যান্ট পাই যেটাকে আমরা বোলসম্যান কনস্ট্যান্ট বলতেছি। তো এটা আমরা মূলত প্রতি গ্রাম অণুর জন্যই ডিল করি। আমরা সামনে জানবো গতিশক্তির ক্ষেত্রে যে আসলে এই প্রতি গ্রাম বা একটি বা এক মোল এর মধ্যে ডিফারেন্স কতটুকু। ওকে। আর যেহেতু আমরা মানে সূত্রের ক্ষেত্রে লিখতেছি যে সিআরএমএস, সরি, আচ্ছা আমরা সূত্রের ক্ষেত্রে কি লিখতেছি, সিআরএমএস ইকুয়ালস টু রুট ওভার থ্রি আর টি বাই এম না, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই বেগের সাথে আমাদের টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তো এটা আমরা মাথায় রাখবো, আর এখান থেকে আমরা মূলত সি ওয়ান বাই সি টু ইকুয়ালস টু রুট ওভার টি ওয়ান বাই টি টু বের করতেই পারি। আর ভরের ক্ষেত্রে মূলত উল্টা, কারণ ভরের সাথে সিআরএমএস বেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা একটু বেশি করে মাথায় রাখিও, কারণ বিশেষ করে আমাদের এমসিকিউ এ এই সূত্রটাই লাগবে, হয় এই সূত্র না এই সূত্র। তবে এই জাতীয় যদি ম্যাথ দেয় সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা মুখস্থ রাখাই শ্রেয়। আমি বলে দিব যে কোনগুলোর মনে রাখবা। তো ফার্স্ট এমসিকিউ দেখো কি বলছে, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বর্গবেগ কি হয়। এটা নর্মালি তাপমাত্রা যদি বাড়াই অণুগুলোর গড় বর্গবেগ বেড়ে যাবে। ওকে। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে বি। দেন বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের গড়, এটা একদমই মুখস্থ রাখবা, যেটা 484 সামথিং হয়, কিন্তু এখানে 485 বলছে, তো তোমার 485 বা 484 এটাই মনে রাখবা। এটা মনে রাখতে হবে মাস্ট। ওকে। এটা রাখতেই হবে মনে। দেন আসি স্থির আয়তনে কোনো গ্যাসের টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে ওই গ্যাসের কি কি হবে একটু দেখি। চাপ ও গতিশক্তি বাড়বে, হ্যাঁ। স্থির আয়তন যদি টেম্পারেচার বাড়ে চাপ বাড়বে, আবার গতিশক্তিও বাড়বে, ঠিক আছে। চাপ ও গতিশক্তি কমবে না, ঘনত্ব বাড়বে না, ঘনত্ব কমবে না। তো আলটিমেটলি আমরা এই জিনিসগুলো একটু চিন্তা করবো এমসিকিউ এর ক্ষেত্রে, সবগুলোই পড়ার চেষ্টা করব, মানে যেটা বেশি ঠিক ওটাই ঠিক এবং ওটাই কারেক্ট অ্যান্সার। আর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে তোমরা অনেকেই খুবই ভালো দাগাও এবং দেখা যায় যে মিলায় নাও বিভিন্ন উদ্ভাস বলো বা রেটিনা বলো, মেডিকেলের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়। তবে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, যেটা প্রেডিক্ট করো ওটাই আসে। কিন্তু অন্যান্য জায়গায় যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের আমাদের সময় রেজাল্টই মূলত চেঞ্জ হয়। আমার মেরিট প্রথমে 700 সামথিং ছিল, পরবর্তীতে 300 সামথিং এটা আসে। এক্স্যাক্টলি মেরিটও মনে নেই। তো যাই হোক, তো তোমরা কোনটা সঠিক উত্তর মনে করতেছো এবং কোনটা সলভ দেখে আবার চিন্তা করতেছো তোমার কত কাটমার্ক থাকবে বা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন, এবং ওরা কোনটাকে নিচ্ছে, এটা এটা আসলেই একটা চিন্তার বিষয়। ওকে। তো এমসিকিউ এর ক্ষেত্রে একটু এই কারণেই মানে ভেবে চিন্তেই দাগাইও, চারটা অপশনই পড়বা যতই জানো না কেন, কারণ এর থেকেও মানে একদম বেশি কারেক্ট এরকম অপশনও থাকতে পারে। তো আমাদের নেক্সট প্রবলেম। আচ্ছা একটু 4 নাম্বার কোশ্চেনটা দেখো, তো এই ধরনের কোশ্চেন তোমরা পরে একটু বিভ্রান্ত হও, তো বিভ্রান্ত হওয়া যাবে না। তো দেখো আমাদের কি বলছে, যে স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। ওকে। তো তুমি যদি প্রমাণ তাপমাত্রা ধরো প্রমাণ তাপমাত্রা তুমি ধরলা সি টু এবং হচ্ছে সি ওয়ান ধরলা হচ্ছে যেটা আমরা নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সি ওয়ান ইকুয়ালস টু হাফ অফ সি টু, কারণ কোন তাপমাত্রার মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তো এটা একটু ফাইন্ড আউট
কিভাবে করবা আশা করি বুঝতে পারছো, যে এইভাবে ধরবা যে কোন তাপমাত্রা যেহেতু বলছে এটাকে আমরা C1 ধরতেছি, তাহলে এই তাপমাত্রায় যে আমরা গড়বেগটা পাবো এটা মূলত কিসের অর্ধেক, আমাদের যে প্রমাণ তাপমাত্রা আছে সেই তাপমাত্রা সিআরএমএস বেগের অর্ধেক। তাহলে এটাকে প্রমাণ তাপমাত্রায় আমরা ধরছি C2, আমরা নির্ণয় করতেছি C1, তাহলে আলটিমেটলি C1 ইকুয়ালস টু হাফ অফ C2। তো আলটিমেটলি এটাকে আমরা পরবর্তীতে C1 C1/C2 ইকুয়ালস টু হাফ বলতে পারি। তো পরবর্তীতে আমরা যখন টেম্পারেচারে কনভার্ট করে নিব তাহলে আমরা বলতে পারি যে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু হাফ। তো দেন আমরা বর্গ করে দেব, বর্গ করে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব আর কি। ক্যালকুলেশন খুবই ইজি। পরবর্তী প্রবলেম, তো এটা মূলত জাহাঙ্গীরনগরই আসছিল। এখানে বলছে যে স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এটা অলরেডি আমরা সলভ করছিলাম, যেটা 68.25 কেলভিন দ্বারা, এটা টানা মুখস্থ রাখতে পারো। দেন বলছে যে এন সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। তো অণুগুলো সিআরএমএস বেগ বা আরএমএস বেগ কত এটা জানতে চাওয়া হয়েছে। তো এন সংখ্যক অণুর প্রত্যেকটা দ্রুতি মূলত 2 মিটার পার সেকেন্ড। তো আমরা সিআরএমএস বেগের নির্ণয়ের ক্ষেত্রে কি করি, আমি যদি দুইটা অণুর কথা বলি 1 2 3, এই এই তিনটা অণুর গতি হচ্ছে মানে 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এটা সিআরএমএস বেগ নির্ণয় করে এইভাবে, √1² প্লাস 2² প্লাস 3² ডিভাইডেড বাই এন অর্থাৎ 3। ওকে, অর্থাৎ আমরা আমরা এখানে কি করছি দেখো, যে কয়টা অণু ছিল সেগুলার অণুর বেগের বর্গ করছি, বর্গ করে যোগ করে দিছি, এবং তারপর যে কয়টা অণু ছিল তার সংখ্যা দ্বারা আমরা মূলত ভাগ করছি। তো এখানেও সেম, অণুর সংখ্যা কত এন, এন দ্বারা গুণ করব, এন দ্বারা গুণ করব এবং আমাদের বেগ কত ছিল 2, তো 2 এর উপর স্কয়ার দিব ডিভাইডেড বাই অনুর সংখ্যা কত এন, এন দ্বারা আবার ভাগ করব। তো আলটিমেটলি এন এন কাটা যাচ্ছে, আবার 2 এবং রুট কাটা যাচ্ছে, তো 2ই থাকতেছে। তো আমাদের ডি নাম্বারই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেম, কোন গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। ওকে, তো তার মানে আমাদের টেম্পারেচার কয় গুণ বাড়াইছে, 4 গুণ। দেন যদি মূল গড় বর্গবেগ ভি হয় তাহলে 480 কেলভিনে তাহলে কত হবে, তাহলে আমরা যদি 4 গুণ টেম্পারেচার বাড়াই তাহলে মূল গড়বেগ কয় গুণ বাড়বে, 2 গুণ। এটা অলরেডি আমরা দেখলাম যে √4, কারণ টেম্পারেচারের সাথে সম্পর্কিত বর্গমূলের সমানুপাতিক, তাই না? তো 2 গুণ বাড়বে। তো আগে যদি আমাদের ভি হয় তাহলে এখন কি হবে, 2V হবে। তাহলে বি নাম্বারই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো কি বলছে, যে তিনটা অণুর বেগ বলা আছে 25 30 35, তাহলে মূল বর্গবেগ বা সিআরএমএস বেগ বের করতে বলছে। তাহলে আমরা কি করব, 25² 30² 35² ডিভাইডেড বাই 3, যা আসবে তাই অ্যান্সার, 30.33 আসে। তো আমাদের ডি নাম্বারই কারেক্ট অ্যান্সার। হয়তো বা এটা 900 আশেপাশে থাকবে, দেখি বুঝতে পারবা যে এটা অ্যান্সার কত হবে। 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আর সিআরএমএস বেগ জানতে চাওয়া হয়েছে। তো আমরা মান বসাই দেই। তাহলে আমরা সূত্র জানি যে √3RT ডিভাইডেড বাই এম, তাহলে 3 ইন্টু আর এবং 32 কেলভিন ইন্টু 32 ডিভাইডেড বাই, আই রিপিট, অক্সিজেন গ্যাস যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই 32 ইন্টু 10⁻³ নিয়েই ডিল করব। ওকে, মানে যেহেতু কোনো কিছু বলা নাই, তো সেক্ষেত্রে আমরা মূলত মানে গ্রাম ধরেই, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করেই ডিল করব। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই 32 কাটা আর এই 1000 মূলত উপরে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 3000 আর। ওকে, তো এটাই মূলত অ্যান্সার, কিন্তু এরা এখানে গ্রামেই রেখে দিছে। এটা অনেক আগের কোশ্চিন, কিন্তু আমরা এক্স্যাক্টলি মানে যদি থিওরিটিক্যালি চিন্তা করি অবশ্যই এখানে 10⁻³ দ্বারা গুণ করতে হবে এবং আমাদের সঠিক উত্তর নাই, কারণ প্রশ্নটা ত্রুটিপূর্ণ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আপাতত এটা অ্যান্সার যে √3R, এটা জেনে রাখো, তবে এই ধরনের ম্যাথ এখন আসার পসিবিলিটি নাই বললেই চলে। তো নেক্সট 11 নাম্বার সেম টাইপ, আশা করি এটা অনায়াসে সলভ করতে পারবা। চেয়ারম্যান বের করতে বলছে একটা V², 2V², 3V², 4V², 5V² ডিভাইডেড বাই 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করব, যা আসবে তাই অ্যান্সার।
দেন বলছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত, মূল বর্গবেগ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে 3p/ρ। তো পি এর মান বসাই দিব, আর পি এর মান তো জানি 10⁵, আর হচ্ছে ঘনত্ব তো দেয়াই আছে, তো ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব। ক্যালকুলেশন এটা টাফ হলে হতে পারে, এই ধরনের মানে এত টাফ কোশ্চেন দিবে বলে মনে করি না। ওকে, তো থিওরিটা জেনে রাখো। তো দেন বলছে যে 0°C তাপমাত্রা অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত। টেম্পারেচার বলে দিছে, অনায়াসেই সলভ করা যাবে। তাহলে 3R, টেম্পারেচার 273 ডিভাইডেড বাই 32 × 10⁻³ এটা ওই 385 সামথিং এই টাইপেরই আসে। আচ্ছা, এখানে একটা বিষয়, মানে 385 কি এই টাইপের একটা দেখছিলাম না, ওটাই মূলত হবে এখানে। এরা ভুলে ভুলে সলিউশনটা দিছে, এটা মূলত এটা সলিউশন। তো যাই হোক, এটা অ্যান্সারটা মনে রাখিও, 0°C, 27°C, এগুলো একটু মনে রাখিও। ওকে, তো অক্সিজেন, নাইট্রোজেন এই দুটো মনে রাখলে আপাতত হবে। 0°তে কত, 27°তে কত। তো দেন দেখো কি বলছে, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ মূলত প্রমাণ চাপ ও তাপমাত্রার গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। ও আচ্ছা, এখানে মূলত উল্টাটা বলছে, অর্থাৎ স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল প্রমাণ চাপ ও বর্গবেগের দ্বিগুণ হবে। ওকে, তো আলটিমেটলি এবার কিন্তু উল্টা। তার মানে এর আগে আমাদের কি ছিল, C1 = ½ C2 ছিল না, এখন এখানে C2 হবে, এখানে C1 হবে। তো আলটিমেটলি আমরা মূলত 4 × 273 পাবো, অর্থাৎ 1092 কেলভিন। আমাদের নেক্সট প্রবলেম, এটা ডিইউ 14-15 সেশনে আসে। একটা সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলো মানে সিআরএমএস বলা আছে ইউ। তো গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ আমরা কয় গুণ করছি, 9 গুণ বৃদ্ধি করছি। দেন আমাদের সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে অণুগুলোর পরিবর্তিত গড় বর্গমূলীয় বর্গবেগ কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল সিলিন্ডারের আয়তন আমরা মূলত অপরিবর্তিত রাখছি। ওকে, দেন আমরা কি করছি, প্রেসার 9 গুণ করছি। প্রেসারের সাথে আমাদের সম্পর্ক আমরা অলরেডি জানি যে 3p/ρ, তাহলে বর্গমূলের সমানুপাতিক 9 গুণ যদি করি, তাহলে আমাদের বর্গবেগ মূলত √9, অর্থাৎ 3 গুণ হবে, অর্থাৎ 3u হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে ডিটেলস ইনফরমেশন দিছি, কিন্তু আমাদের এত কিছু প্রয়োজন নেই। দেন 16 নম্বরে বলছে গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগ পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা সমর্থন কোথায় মেলে? হ্যাঁ, এটা গ্যাসের গতিতত্ত্বে মেলে, যেটা আমাদের বার্নৌলি মূলত জনক। তো আপাতত এটুকু জানলেই হবে। সিআরএমএস বেগ ইম্পর্টেন্ট, তবে 0°C এবং 27°C তাপমাত্রা অক্সিজেনেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের টাইপ 5 স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিশক্তি। তো এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে দুই একটা বিষয় কনফিউজিং আছে, যেটা নিয়ে তোমরা এখনো দ্বিধাগ্রস্ত। তো ফার্স্ট অফ অল স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রাটা কি, নর্মালি আমরা যদি মানে নর্মালি একমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু এবং ত্রিমাত্রিক বস্তু, তোমাদের গতিবিদ্যায় ছিল, কিন্তু দুঃখের বিষয় তোমরা ওইভাবে হয়তো পড়ো নাই। তো যাই হোক, আমাদের যে ফুটবল যে মাঠে খেলি, এই গতিটাকে আমরা দ্বিমাত্রিক গতি বলি, কারণ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ ভূমি এবং উচ্চতা, এই দুটো নিলেই আমরা মূলত এই ফুটবলের গতিটাকে বর্ণনা করতে পারি। অন্যদিকে মাছি যখন ওড়ে, ওকে, তো এই গতিটাকে আমাদের বর্ণনা করতে 3D, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই প্রয়োজন হয়। তো এই ধরনের এই এক্স ওয়াই জেড এক্সিস এর সাহায্যে আমরা মূলত মাছির এবং এক্স ওয়াই এর সাপেক্ষে আমরা মূলত ফুটবলের গতি বর্ণনা করি। তো এদেরকে আমরা মূলত এই অক্ষ, তিনটা অক্ষ বা দুইটা অক্ষের মাধ্যমে করি। তো এই ধরনের আমরা এক পারমাণবিক গ্যাস যদি চিন্তা করি, যেমন হিলিয়াম, তো হিলিয়াম গ্যাসের যে অণুগুলো আছে, অণুগুলো তো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করে। তো এদের অণুগুলোকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, মানে এদের গতিকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদের তিনটা স্বাধীনতার মাত্রার প্রয়োজন হয়। আর এই ধরনের মানে হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে এরা রৈখিক, কোনো ঘূর্ণন বা আবর্তন গতি নাই। তো এরা শুধু মানে এক অণু থেকে আরেক অণুকে ধাক্কা দেয় এবং এরা রৈখিক ভাবেই যায়, এবং এদের গতিকে বর্ণনা করতে তিনটা এক্সিসের প্রয়োজন হয়, এক্স ওয়াই জেড। ওকে, এবার আসি দ্বিপারমাণবিক, সাপোজ অক্সিজেন, নাইট্রোজেন।
তো এদের ক্ষেত্রে রৈখিক তো তিনটা প্রয়োজন হয়ই, আবার এরা দুই ভাবে ঘোরে, সাপোজ বলতে পারি এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তো দুই ভাবে ঘোরে। তো সেক্ষেত্রে আমাদের রৈখিক গতির পাশাপাশি দুইটা যে ঘূর্ণন গতি, এই দুইটা গতিকেও আমাদের বর্ণনা করতে হয়। তো আলটিমেটলি আমাদের স্বাধীনতার মাত্রা দাঁড়ায় 5, 3 2 5। রৈখিকের জন্য আমরা 3 পাই এবং কৌণিকের জন্য আমরা 2 পাই। তো আলটিমেটলি আমাদের স্বাধীনতার মাত্রা দাঁড়ায় 5। ওকে, দেন আসি বহুপারমাণবিক। এটার জন্য মানে রৈখিকের জন্য 3 মাস্ট, আর বহুপারমাণবিক গতি এরা বহুমাত্রিক বলতে যেমন বললাম অ্যামোনিয়া। তো এই ধরনের গ্যাসের জন্য আমাদের মূলত ঘূর্ণনের স্বাধীনতার মাত্রাও 3 হয়। তো আলটিমেটলি আমরা 3 3 6 এবং 7 6 পাই। কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে 6, 7 এবং 8ও পাওয়া যায়। তো যাই হোক, তো আপাতত এইটুকু জানলেই হবে যে এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5 এবং সরি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 5 এবং বহুপারমাণবিকের ক্ষেত্রে 6। তো এখানে একটা বিষয় কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের অণুর গঠন দেখতে মূলত এরা সরল রৈখিক, যার ফলশ্রুতিতে এদের স্বাধীনতার মাত্রা হয় 5। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহুপারমাণবিক, কিন্তু এদের গঠনগত কারণে এদের মূলত আমরা 5টা স্বাধীনতার মাত্রার মাধ্যমেই আমরা এদের গতিকে পূর্ণাঙ্গ রূপে সূচিত করতে পারি বা প্রকাশ করতে পারি, যার ফলশ্রুতিতে স্বাধীনতার মাত্রা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 5। ওকে, তো এবার আসি নর্মালি গতিশক্তির যে ফর্মুলা। তো আমরা এইভাবেই মনে রাখবো যে কোনো গ্যাসের গতিশক্তির কথা যদি নর্মালি বলে, সাপোজ অক্সিজেন গ্যাসের 1 মোল বা n মোল, তো সেক্ষেত্রে আমরা n3/2 nRT অ্যাপ্লাই করব। কখন? যখন আমাদের n মোল বলবে। 1 মোল বললে তো n এর মান 1, আর যখন বলবে যে n সংখ্যক অণুর, তখন আমরা কেটি ইউজ করি। কে এর পরিচয় জানি, বোলসম্যান কনস্ট্যান্ট R/Na। যখন বলবে n সংখ্যক অণু, তখন আমরা 3/2 n কেটি ইউজ করব, মানে নর্মালি যদি গতিশক্তি বলে। আর এই গতিশক্তি বাদ দিয়ে আমাদের অন্যরকম গতিশক্তি বলতে পারে, সেটা হচ্ছে মোট গতিশক্তি। তো তখন আমরা মূলত স্বাধীনতার মাত্রা ডিল করি। সাপোজ অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তো যদি বলে যে অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি কত, তখন আমরা মূলত 5/2 nRT বসাবো। ওকে, আর যদি বলে অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত নর্মালি, তখন আমরা 3/2 বসাবো। আই রিপিট, যদি মোট গতিশক্তি বা গড় গতিশক্তি এই ধরনের ওয়ার্ড না উঠায়, প্রশ্নে না উল্লেখ থাকে, তাহলে আমরা 3/2 nRT বা 3/2 nKT ইউজ করব। আর যদি মোট বলে, সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কনসিডার করব মোট, মানে অক্সিজেনের ক্ষেত্রে রৈখিক 3, কৌণিক 2, মোট ডিল করব, অর্থাৎ 3 2 5। ওকে, আর R/Na এটাকে আমরা মূলত কে বলি। ওকে, আর W/M কেই আমরা মূলত n বলি, n=W/M, এটাও আমরা জানি। তো আমাদের সূত্র কোনো কিছু নাই বললেই চলে। আর এটাকে আমরা গড় গতিশক্তিও বলি, F/2 kT। তবে গড় গতিশক্তি আসে না। যেমন এখানে দেখো বলছে নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি, মানে কি বলছে নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি। তো নাইট্রোজেন কোন ধরনের গ্যাস বলো তো? আমাদের নাইট্রোজেন মূলত দ্বিপারমাণবিক গ্যাস। তো সেক্ষেত্রে আমরা মূলত 5ই অ্যাপ্লাই করব, অর্থাৎ স্বাধীনতার মাত্রা 5 ধরেই ম্যাথ করব। যদিও এরা হচ্ছে 3 ধরে করছে, কিন্তু আমরা 5 ধরে ম্যাথ করব। মোট গতিশক্তি বললে 5 ধরবো, আর নর্মালি যদি গতিশক্তি নির্ণয় করতে বলে তখন আমরা 3 ধরবো। যেমন এখানে দেখো সেম কোশ্চেন ছিল, এখানে আবার দেখো যে 5/2 ধরে করছে। তো যাই হোক, আমরা 5/2 ধরে কখন করব বুঝতেই পারতেছি, যখন আমাদের মোট বলবে। এটা শুধু নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে না, এটা বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হইতে পারে, তখন আমরা 6 ধরবো। ওকে, ক্যালকুলেশন তেমন কিছু না। দেন আসি একক আয়তনে গ্যাসের মানে গ্যাসের চাপ মূলত একক আয়তনে গতিশক্তির 1/3, সরি 2/3। এটা আমাদের থিওরি, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আবার বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2টি অক্সিজেন পরমাণুর গতিশক্তি নির্ণয় করতে বলছে। যেহেতু নর্মাল গতিশক্তি নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমরা কি নিয়ে ডিল করব? আমরা জাস্ট ডিল করব যে 3/2, কারণ নর্মাল যদি বলে, মানে গতিশক্তি যদি নর্মাল বলে, তাহলে 3/2 অ্যাপ্লাই করব। 3/2 nKT, যেখানে দুইটির কথা বলছে, তাহলে আমরা n এর ভ্যালু বসাবো 2,
কে এর ভ্যালু আমরা জানি 1.38 ইন্টু 10⁻⁻23। আর টি এর ভ্যালু তো বুঝতেইছি, 27 ডিগ্রি বলতে 300 বোঝানো হয়েছে। ক্যালকুলেট করব, 3 কাটা, তো 300-কে 3 দ্বারা গুণ করলে এটা মূলত 900 দাঁড়ায়। আর 900-কে 1.38 দ্বারা গুণ করলে মানে এই 1200 সামথিং দাঁড়ায় আর কি, মানে 1200 দাঁড়ায়। সাপোজ 1200 যদি ধরি, 1200 ইন্টু 10⁻⁻23, এটা কাছাকাছি দেখো কোনটা, 1200 ইন্টু 10⁻⁻23। তো যদি 12 নেই তাহলে কিন্তু 21 হয়। 12 নিলে 21 হলে আমাদের কারেক্ট অ্যান্সার শুধুমাত্র এই নাম্বারই আসে। তো এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট এগুলো সব থিওরিটিক্যাল, কারণ 0 কেলভিনে আমাদের গ্যাসের গতিশক্তি হয় 0, যার কারণে এটা পসিবল না। আবার টি তাপমাত্রা আদর্শ গ্যাসের একটা অণুর গড় গতিশক্তি বলা আছে। তো গড় গতিশক্তি আমরা তো বুঝতেই পারতেছি, এটা হচ্ছে যদি কোনো কিছু বলে নাই তার মানে 3/2 নিয়েই ডিল করব। 3/2 একটা অণু কেটি। দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা আমরা জানি 5। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, তো সেক্ষেত্রে হিলিয়াম গ্যাস, আচ্ছা এখানে একটা বিষয়, এখানে কিন্তু আমাদের বলে না যে মোট গতিশক্তি কত। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 3 ইউজ করব। 3/2, এখানে যে এরা 1 কেন দিলাম আমার মাথায় আসতেছে না, তো যাই হোক 3/2ই হবে। 3/2 ইন্টু 1 ইন্টু আর এর ভ্যালু 8.14 ইন্টু 300। তো কাটাকাটি করলে আমরা 150, 150-কে 3 দ্বারা গুণ করলে 450, 450-কে 8 দ্বারা গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে, আচ্ছা এইভাবে গুণ করতে পারো, 450 না, 450-কে 8 দ্বারা গুণ করতে হবে, মানে 450-এর সাথে আমরা যদি মানে 900 900 900 এইভাবে যদি গুণ করি 3600 সামথিং আসে। আর এক্স্যাক্টলি গুণ করলে করতে পারো, এটা কঠিন কোনো গুণ না, তাহলে আমাদের 3741 আসবে। একটা কণার স্বাধীনতার মাত্রা 5, সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট গতিশক্তি কত? তো সমবিভাজন নীতির ক্ষেত্রে আমরা মূলত f/2 কেটি ইউজ করি, স্বাধীনতা মাত্রা 5 বলছে, তাহলে f এর জায়গায় 5 বসবে, 5/2 কেটি দাঁড়াবে, তাহলে এটা আমাদের ডি নাম্বার অপশনের সমান। রিটেন আমাদের দেখার প্রয়োজন নেই। গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ দিতে পারে যে ঘনত্বের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো ক্লোসিয়াস এবং ম্যাক্সওয়েল আমরা মূলত দুইটাই মনে রাখবো। তো ক্লোসিয়াস এবং ম্যাক্সওয়েলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দেখো √2 নাই, আর এখানে √2 দ্বারা গুণ, তবে ম্যাক্সওয়েলেরটাই অধিক গ্রহণযোগ্য। আর এখানে একটা বিষয় যে আমরা সকল ক্ষেত্রে আমরা মূলত ব্যাসার্ধ নিয়ে ডিল করি, ব্যাস দেয়া থাকে, সেই পয়সন্স রেশিও থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রায় ব্যাস দেয়া থাকে, আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করি। কিন্তু এই গড় মুক্ত পথে আমরা মূলত ব্যাসার্ধ থেকে ব্যাস নির্ণয় করে দেন ম্যাথটা করি। বোলসম্যানসটা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, ইটস আপ টু ইউ। তবে কিছু বলা না থাকলে ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, মাস্ট। আর এইসব খুবই ইম্পর্টেন্ট, ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাপমাত্রার সাথে সমানুপাতিক, বর্গের মানে গ্যাসের যে অণু আছে অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, এই তিনটা মাস্ট খুবই ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে হাজার হাজার কোশ্চেন আসে, এই যে গুচ্ছে গত বছরই আসছে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার দেখো ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা আবার দেখো জগন্নাথে আসছিল, আরিতে আসছিল। আচ্ছা তোমাদের মধ্যে একটা বিষয় যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক তোমাদের কেন সলভ করতে বলা হচ্ছে বারবার, কারণ এখানে তুমি থিওরি সহ মানে জাস্ট এ করতে পারবা, মানে এখনই মানে তোমাদের গুচ্ছ ক যে প্রশ্ন ব্যাংক এটা সলভ করার প্রয়োজন নাই। 20 তারিখের পর আমি হয়তোবা তোমাদের 2-3টা মানে গুচ্ছ 22-23, 21-22 এবং 20-21 এই তিনটার সলিউশনও দিয়ে দিব, আর বাকিগুলো প্রয়োজন নাই, এই তিনটে সলভ করলেই হবে। আর তোমরা কনসেপ্টের উপরেই ফোকাস করো, কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে আসবে না, এগুলো থেকেই হবে। এখন মানে কনসেপ্ট ক্লিয়ার করার পর বাকি 7 দিন জাস্ট ওগুলো শুধু সলভ করবা। ওকে, আগে ওইসব সলভ করে আলটিমেটলি লাভ হবে না কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে। তো এটা ডিউ 16-17 সেশনে আসছিল। তো আগের ম্যাথে আমরা ক্লোসিয়াস ধরেই করতাম, কিন্তু এখন যে ম্যাথগুলো এগুলোতে আমরা মূলত
ম্যাক্সওয়েল ধরে করব, √2 ধরেই ক্যালকুলেশন করব। আশা করি মানে এই টাইপের ক্যালকুলেশন দিবে না। তো এই সব চাইলে অ্যাভয়েড করতে পারো। আর্দ্রতা নিয়ে কথাবার্তা তেমন না বললেই চলে। আর্দ্রতা দুই প্রকার: পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। একক আয়তনে যে পরিমাণে থাকে সেটাকে আমরা মূলত পরম আর্দ্রতা বলি। আর আমাদের যে আপেক্ষিক আর্দ্রতা, এটা তো জানি যে উপস্থিত বাই সম্পৃক্ত। স্মল এফ বাই ক্যাপিটাল এফ এইভাবে মনে রাখিও না, মানে এইভাবে মনে রাখবো যে উপস্থিত বা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রা সংক্ষিপ্ত বাষ্পচাপ। বা উপস্থিত যদি মনে রাখো, নিচে মনে রাখবো সম্পৃক্ত, আর শিশিরাঙ্কে সম্পৃক্ত, আর এই দুটো কিন্তু সেম। ওকে। আর আমাদের যে বয়েল এবং চার্লসের সূত্র, এটা মূলত সম্পৃক্ত মানে না, কিন্তু অসম্পৃক্ত মানে। দেন আমাদের যে গ্লেসারের কনস্ট্যান্ট এই জি, এটার ভ্যালু মনে রাখতে হবে না। এমসিকিউতে যদি শিশিরাঙ্কের ম্যাথ আসে, মানে এই জি এর ভ্যালু দেয়াই থাকবে। আর ওই বৃষ্টির ক্ষেত্রে মানে আমাদের যে হাইগ্রোমিটার আছে, তো কোনটা মানে যদি এই পার্থক্য খুব কমে, বৃষ্টি হয় না ঝড় হয়, এটা একটু চাইলে মনে রাখতে পারো, কারণ এগ্রিতে এই টাইপের কোশ্চেন দেয় আর কি। ওকে। এগুলা নতুন করে বলার কোনো কিছু নাই। স্মল এফ হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। আর এই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ যা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প তা। আর শিশিরাঙ্ক বলতে আমরা তাপমাত্রা বুঝি, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে তাকে আমরা মূলত শিশিরাঙ্ক বলি। আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা হচ্ছে ক্যাপিটাল এফ বা নিচে থাকে, মানে ছোট বাই বড়, এইভাবে মনে রাখো। এক্সাম্পল হিসেবে দিতে পারি, তুমি যে রুমে আছো, এই রুমে সাপোজ জলীয় বাষ্প যখন এই রুমটা সম্পৃক্ত থাকে, তখন জলীয় বাষ্প চাপ দেয় 20 atm। ওকে। তো এখন এই রুমটা সম্পৃক্ত নাই, তো এই মুহূর্তে আমার চাপ দিচ্ছে 10 atm। ওকে। তো আমি যদি আর্দ্রতা বের করতে চাই, তাহলে 10 / 20, 50% হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আর শিশিরাঙ্কের এই সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা জিনিসটা কিরকম, তো তুমি যে রুমে আসো, এখন যে আমাদের উপস্থিত যে জলীয় বাষ্পের চাপ 10 atm, এবং শিশিরাঙ্কে সরি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যে 20 atm, তো আমাদের যে উপস্থিত জলীয় বাষ্পের চাপ 10 atm আসছে, তো আমি কি করলাম, এই রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, তো আমি কি করলাম, টেম্পারেচার কমাইছি। টেম্পারেচার কমানো বলতে আমরা এইসব জানি যে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত সম্পর্কে জানি। তো সম্পৃক্ত মানে স্বয়ংসম্পূর্ণ, অসম্পৃক্ত মানে আমরা মানে এইভাবে বলি যে খিদা হয় কম অথবা বেশি। আর অসম্পৃক্তরই অন্য নাম হচ্ছে অতিপৃক্ত। যদি খিদা কম মানে যতটুকু সাপ্লাই লাগে ততটুকু না দেয়া হয়, এটাকে আমরা অসম্পৃক্ত বলি। আর বেশি দিলে আমরা অধিপৃক্ত বলি, কিন্তু এটাও অসম্পৃক্তর আন্ডারেই পড়ে। তো এনিওয়ে, তো যদি এই রুমের মধ্যে আমরা টেম্পারেচার কমাই, যার ফলশ্রুতিতে খিদা আমাদের কমে যাবে, তখন আমরা এই 10 atm চাপেই আমরা এই বায়ুটাকে সম্পৃক্ত করতে পারবো। তো কখন সম্পৃক্ত হবে, যখন এই রুমের আমরা শিশিরাঙ্কে পৌঁছাতে পারবো। তো সাপোজ এই রুমের শিশিরাঙ্ক 16 ডিগ্রি সেলসিয়াস, আমরা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে আসলাম, তখনও কিন্তু আমাদের এই জলীয় বাষ্প চাপ দিচ্ছে 10 atm, কিন্তু তখন এটা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ হয়ে গেছে। তো বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্পের চাপ ছিল, এটাই মূলত শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপে কনভার্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে এই দুইটাকে আমরা সমান বলি। আর ক্যাপিটাল এফ তো একদমই বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যেটা 20 atm। আর নর্মালি উপস্থিত 10 atm ছিল, শিশিরাঙ্কেও বাষ্পচাপ ওই 10 atm ছিল। তো 10 / 20 করলে আমরা আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাচ্ছি। আর গ্লেসারের সূত্র থেকে আমরা পাই যে থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। আমাদের যে হাইগ্রোমিটার সিক্ত এবং শুষ্ক, তো নর্মালি 4 ধরনের হাইগ্রোমিটারের কথা বলা আছে। তো সিক্ত এবং শুষ্ক দুটা বাল্ব, তো দুটো বাল্বের আমাদের টেম্পারেচার হয় ভিন্ন। মানে একটার ক্ষেত্রে আমরা পানিতে চুবাই টেম্পারেচার মাপি, আর একটা হচ্ছে নর্মালি ওই রুমের টেম্পারেচার দেয় বা কক্ষ তাপমাত্রা, এটাকে আমরা মূলত θ1 বলি। আর যেটা পানিতে ভিজানোর পর আমরা মাপি, সেটাকে আমরা আর্দ্র বাল্ব বা θ2 বলি। আর এর সাথে আমরা মূলত গ্লেসিয়ার কনস্ট্যান্টটা গুণ করে এই θ1 থেকে বাদ দিই, তাহলে আমরা শিশিরাঙ্কটা পেয়ে যাই। তো এইসব বেসিক কথাবার্তা অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আমাদের বয়েল এবং চার্লসের সূত্র মানে। আবার সম্পৃক্ত মানে না, এইসব বেসিক কথাবার্তা আমরা জেনে নিব। আমরা ম্যাথে যাই। তো দেখো, আমাদের গুচ্ছ 21 এবং 22 সেশনে আসছিল 27 ডিগ্রি সেলসিয়াস রুমের আপেক্ষিক আর্দ্রতা বলা আছে 70 ডিগ্রি, 70%। তো শিশিরাঙ্কে বলা আছে এত, এবং সম্পৃক্ত ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জানতে চাওয়া হয়েছে। শিশিরাঙ্ক বলতে বুঝতে পারতেছে এটা উপরে থাকে,
4 × 10⁻³ ডিভাইডেড বাই এই ভ্যালুটা আমরা জানি না, এক্স বললাম বা ক্যাপিটাল এফ এফই বললাম, ইকুয়ালস টু 0.7, কারণ 70% বলতে 0.7ই বুঝি, আর এখানে টেম্পারেচারের কোনো প্রয়োজন নাই। তো দেন যদি কাটাকাটি করি, দশমিকটা উঠাই দিলাম, দশমিকের জন্য 1, দশমিক পর 1 ডিজিট, এই জন্য 0, 7 দিয়ে কাটাকাটি করলে 2 দাঁড়াচ্ছে, আর এই 10 দ্বারা আমরা যদি আবার গুণ করি তাহলে 10⁻²² দাঁড়াবে, 2 × 10⁻²। তাহলে 2 × 10⁻², ও আচ্ছা, সি নাম্বারই কারেক্ট অ্যান্সার। হয়তো বা এইভাবে আসলো না, ওই 2 × 10⁻² যা আর 20 × 10⁻³ যা একই। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? এই যে 4.58 মিলিমিটার পারদ চাপ, এটা আমরা অলরেডি অবগত। কিসে অবগত বলো তো? আমরা মূলত এটা অবগত হচ্ছে থার্মোডাইনামিক্সে। সম্পৃক্ত বাষ্পচাপ কোন সূত্র মেনে চলে? কোনো সূত্রে মানে না, কারণ অসম্পৃক্ত মূলত বয়েল এবং চার্লসের সূত্র মানে। নিচের কোনটি মিথ্যা? এগুলো হালকা পাতলা পড়ে নিও, সব থিওরিটিক্যাল। এখানে যেটা বললাম যে যদি তোমার এই যে বাল্বের তাপমাত্রা অধিক হয় তাহলে তুমি কি বুঝবা যে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, এগুলো একটু মাথায় রাখিও, এইসব জিনিস তোমাদের ভালো মনে থাকে। আর এগুলা এই টাইপের কোশ্চেন দিলে দিতে পারে যে তাপমাত্রা বলছে, শিশিরাঙ্ক বলছে 15 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দিচ্ছে। শিশিরাঙ্ক যেহেতু বলছে তাহলে শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত, এটা ডিভাইডেড বাই এটা করলে আমরা পেয়ে যাব। তো এটা ডিভাইডেড বাই এটা করলে আমরা 4 × 10⁻³ যদি করি, 10⁻³ 10⁻³ কাটা, এখানে কাটা কাটলে হলে 2, 1/2 বলতে 0.5, 0.5 বলতে 50%। সি নাম্বারই কারেক্ট অ্যান্সার। এখানে একটা বিষয়, এই কারণেই তোমাদের এই স্মল এফ বাই ক্যাপিটাল এফ বলতে আমি ইয়া করছি, কারণ এটা তোমাদের জাহাঙ্গীরনগরে আসছে, দেখো উল্টাই দিছে। শিশিরাঙ্কে সম্পৃক্ত বলীয় বাষ্পের চাপ আমরা বলি স্মল এফ, কিন্তু এরা বলছে ক্যাপিটাল এফ। বাহির তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ আমরা বলি ক্যাপিটাল এফ, কিন্তু এরা বলছে স্মল এফ। তার মানে আমরা যে বলতাম স্মল এফ বাই ক্যাপিটাল এফ, এখানে তার উল্টাটা, ক্যাপিটাল এফ বাই স্মল এফ ইন্টু 100%। তো এই কারণেই মানে একটু সতর্ক থাকবা যে প্রশ্নে কি বলছে, কি জানতে চাওয়া হয়েছে। আর প্রশ্নে যদি এরকম উল্টায় না দেয় তাহলে তো খুবই ভালো, কিন্তু মানে চাইলে উল্টায় দিতে পারে। ওকে, আমাদের নেক্সট প্রবলেম। আচ্ছা, এইসব প্রয়োজন নাই বললেই চলে, কিন্তু তারপরে যে মানে এই নিউটনের শীতলীকরণ সূত্র তোমাদের নাই, আগের বইয়ে হয়তো বা ছিল, আমরা মানে 1-1-এ পড়ছিলাম, 1-2-তে পড়ছিলাম, ফিজিক্স ফিজিক্সের সেকেন্ড পেপারে, ফিজিক্স 2-তে। আর এইসব বেসিক কথাবার্তা, যদি চাপ বৃদ্ধি পায় তাহলে স্ফুটনাঙ্ক বাড়বেই। আর নর্মালি এইসব দরকার নেই, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো আমরা এখন মূলত গুচ্ছের প্রবলেম সলভ করব। তো এখন থেকে আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, দেন পরবর্তীতে আমরা গুচ্ছের প্রশ্ন ব্যাংকেই সলভ করব। ওকে, চ্যাপ্টার ওয়াইজ। আমরা মূলত এখন বিগত গুচ্ছের আন্ডারে বিগত যতগুলো ইউনিভার্সিটি ছিল, মানে গুচ্ছ 20-21 থেকেই মূলত একসাথে শুরু হয়, কিন্তু এর আগে জাস্ট জাস্ট আলাদা ইন্ডিভিজুয়াল পরীক্ষা নিত। তো আমরা 19-20 থেকেই মানে ইন্ডিভিজুয়ালি যে পরীক্ষাগুলো হইতো, তো ওই কোশ্চেনগুলো সলভ করব। আমরা অলরেডি ভার্সিটিকা প্রশ্ন ব্যাংক মূলত টাইপ ওয়াইজই সলভ করছি। তো এখন আমরা র্যান্ডমলি সলভ করব, মানে সেম সেম কোশ্চেনেই রিপিট এবং সেম টাইপ রিপিট, মানে খুব বেশি টাইম লাগবে না, এই 30 মিনিটের মধ্যেই মানে আমার সাথে সাথে তোমাদের শেষ হয়ে যাবে, হালকা একটু খাতা কলম হাতে নিলেই হবে আর কি। ওকে, তো আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলছে যে কোনো গ্যাসের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে আমরা বাড়াইছি। তো দেন এই গ্যাসের গড় বর্গবেগ জানতে চাওয়া হয়েছে। এখানে মূলত গড় গড় বেগ বলতে মূলত সিআরএমএস বেগের কথাই বলা হয়েছে। ওকে, তো আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস বলতে 273, এবং 200 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা মূলত, সরি এটা 373 হবে, আর 200 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা মূলত 473কেই বুঝি। তো দেন আমরা জানি যে সিআরএমএস বেগের সাথে টেম্পারেচার সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, এখান থেকে C2/C1 = √/T2/T1 লিখতে পারি। তো আমরা যদি √/T2/T1 করি তাহলে 473 ডিভাইডেড বাই 373
করলে যে ভ্যালুটা পাবো, এটা এটাকে এটা মানে ওয়ানের কাছাকাছি, আর এটাকে যদি রুট করি ওয়ানের কাছাকাছি কোনো একটা ভ্যালু পাবো। তো ক্যালকুলেটর ছাড়া এই টাইপের ম্যাথ করা একটু টাফ, মানে ভালোই টাফ। 1.61 হবে না, 1.32 হবে না, এক্স্যাক্টলি মানটা দ্বারা 1.126। তো এটাই মূলত অ্যান্সার। তবে মানে নিয়মটা জেনে রাখো, প্রশ্নটা ত্রুটিপূর্ণ। দেন গড়মুক্ত পদের সাথে তাপমাত্রার সম্পর্ক কি, এটা আমরা জানি সমানুপাতিক। দেন হচ্ছে আমাদের ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এগুলো আমরা জানি। তো এই সম্পর্কগুলো একটু ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। দেন গড় বর্গবেগের বর্গমূল এবং পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে সিআরএমএস বেগের সাথে আমাদের এটা সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। দেন 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি জানতে চাওয়া হয়েছে। তো মোট গতিশক্তি যেহেতু বলছে, আমরা অলওয়েজ 5/2 ইউজ করব। তাহলে 5/2 ইন্টু 3 গ্রাম, না গ্রাম থেকে আমরা মোলে কনভার্ট করে নিব। 28 দ্বারা ভাগ করলে আমরা মোলে পেয়ে গেলাম। আর এর ভ্যালু আমরা জানি 8.314, এবং টি এর ভ্যালু আমরা জানি 29°C না, তাহলে 302 হবে। ক্যালকুলেট করলে 403 হয়। তো এটাই মূলত অ্যান্সার। দেন আসি, কোনো গ্যাসের মোট স্বাধীনতার মাত্রা 6 বলছে, সমবিভাজন নীতি অনুযায়ী প্রতি অণুর গড় গতিশক্তি বের করতে বলছে। এটা অলরেডি আমরা সলভ করছি। F/2 কেটি হচ্ছে আমাদের অণুর গড় গতিশক্তি, যেখানে এফ বা স্বাধীনতার মাত্রা হচ্ছে 6/2 করলে 3 কেটি পাবো। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন স্থির তাপমাত্রায় পিভিএর লেখচিত্রটা কি শো করে? পিভিএর লেখচিত্রটা আমরা দেখতে এরকম পাই, যেটাকে আয়তাকার অধিবৃত্ত বলি। 27°C তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগ, এটা আমি অবশ্যই মুখস্থ রাখতে বলছি যে 0°C 27°C তাপমাত্রায় অক্সিজেন এবং নাইট্রোজেনের সিআরএমএস বেগ মনে রাখবা 417। ওকে। অনুরূপভাবে রিপিট, 3 গ্রাম অক্সিজেন অণুর মোট গতিশক্তি, এখানে আবার দেখো মোট গতিশক্তি বলছে নাইট্রোজেনের, এখানে আবার 5/2 দিয়ে করছে। তো এটাই মূলত করব। আর প্রত্যেক অণু স্বাধীনতার গড় গতিশক্তি হাফ অফ কেটি, এটা আমাদের যে সমবিভাজন নীতি আছে সেখানে এটা স্পষ্ট করে বলা। দেন বলছে একটি রিঅ্যাক্টরে এত কেজি ভরে নিউট্রন কণার 27°C তাপমাত্রা স্বাভাবিকভাবে চিরায়িত মানে বিচরণরত অবস্থায় কোনো অক্ষ বরাবর যায়। তো এদের সিআরএমএস বেগ জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে সরি 27°C বলছে, টেম্পারেচার দেয়া আছে 300 কেলভিন। দেন এত কেজি ভরের, তো আমরা এত ওয়েট জানি। তো ওয়েট থেকে আমরা অনায়াসেই আমরা ভরের সংখ্যা ফাইন্ড আউট করতে পারবো। তো একটা রিয়েক্টরে এত ভর আছে, তো নর্মালি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যক গুণ করলেই পেয়ে যাব। তো আমাদের কাঙ্ক্ষিত ক্যাপিটাল এম এর মান তা কেজিতেই আছে, তো কেজিতেই থাকবে। দেন ক্যালকুলেশন করলে 2723.4 মিটার/সেকেন্ড দাঁড়ায়। কনসেপ্ট জেনে রাখো, ক্যালকুলেশন এত টাফ দিবে না। শিশিরাঙ্ক বলতে আমরা তাপমাত্রা বুঝি, কারণ যে তাপমাত্রা শিশির জমতে শুরু করে তাকে আমরা মূলত শিশিরাঙ্ক বলি। এটা রিপিটেড 15 স্কয়ার 20 স্কয়ার 25 স্কয়ার ডিভাইডেড বাই 3। ওকে। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে নাই। তারপরেও মনে রাখো, এটা মূলত আমাদের পদার্থের গাঠনিক ধর্মের ম্যাথ। যে সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেয়া আছে, পৃষ্ঠটানও দেয়া আছে। দেন আমাদের বুদবুদের বাইরের এবং ভিতরের অতিরিক্ত চাপের পরিমাণ জানতে চাইছে। তো বাইরের এবং ভিতরের ক্ষেত্রে আমরা যদি একটা বুদবুদ চিন্তা করি, বাইরের জন্য দুইটা তল এবং ভিতরের জন্য দুইটা তল, যার পরিপ্রেক্ষিতে আমরা মূলত মানে বাইরের এবং ভিতরে দুইটাই দুইটাই তল। তো যার পরিপ্রেক্ষিতে আমরা মূলত 40/r ইউজ করি। শুধুমাত্র বাইরের বা শুধুমাত্র ভিতরের বললে 2t/r ইউজ করতাম। তো বাইরের এবং ভিতরে বলার কারণে 40/r ইউজ করছি, যেখানে টিটা হচ্ছে পৃষ্ঠটান 3.2 ইন্টু 10⁻⁻²। আর আর এর ভ্যালু তো 1 সেন্টিমিটার দেয়াই আছে, অবশ্যই মিটারে নিব। এটা আমাদের শর্ট সিলেবাসের আন্ডারে না। তো কোনো গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, কেলভিন স্কেলে যদি দ্বিগুণ করি তাহলে সিআরএমএস কত গুণ বৃদ্ধি হবে? আমাদের এই টেম্পারেচারের সাথে সিআরএমএস বেগের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। দ্বিগুণ যদি করি
তাহলে √2 অর্থাৎ 1.41 গুণ বৃদ্ধি পাবে। 1.41 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা হিলিয়াম পরমাণুর গতিশক্তি মোট টোট বলে নাই, তাহলে 3/2 ইউজ করব। ওকে। তাহলে এই দুইটা যেহেতু বলছে, এন এর ভ্যালু 2 কেটি, জাস্ট ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের অণুর গড় বর্গবেগ জানতে চাওয়া হয়েছে। টেম্পারেচার দেয়া আছে, তাহলে 283 ইন্টু 3 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 10, সরি, হাইড্রোজেন গ্যাস, তার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ তো ক্যালকুলেট করলে 1870 দাঁড়ায়। ওকে, মনে রাখলে রাখতে পারো, তবে মনে থাকবে না এটি স্বাভাবিক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে, শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেনে মনে রাখিও যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে বাষ্পীভূত করা যেতে পারে যদি পারিপার্শ্বিক চাপ হয় 4.58 মিলিমিটার পারদ চাপ। এটাই, এটা অলরেডি তোমাকে বলছিলাম যে পানির ত্রৈধবিন্দু হয় মূলত 4.58 মিলিমিটার পারদ চাপে। ওকে, এবারে সে নেক্সট। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের স্বাভাবিক চাপের আয়তন 4 গুণ করা হয়েছে, তাহলে চাপ কত হবে? স্বাভাবিকভাবেই 4 গুণ কমবে, কিন্তু স্বাভাবিক চাপ বলতে 101,325, তো আয়তন 4 গুণ করা হয়েছে মানে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ চাপ আবার 4 গুণ কমবে। তো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি কত দাঁড়ায়? আচ্ছা, এটাকে আমি যদি 10⁵ চিন্তা করি, বা 100 × 10⁻³ চিন্তা করি, তাহলে আরো সুবিধা হয়। তাহলে 25 × 10⁻³, 25 × 10⁻³ এরকম কোন অপশনে আছে? এই অপশনেই আছে। ওকে। আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়া মানে শিশিরাঙ্কে যা তাপমাত্রা, বায়ুতেও সেই একই তাপমাত্রা এবং সম্পৃক্ততেও একই তাপমাত্রা, তো মূলত শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রা সমান হবে। স্থির আয়তনে একটি আদর্শ গ্যাসের প্রত্যেকটি অণুর ভর অর্ধেক এবং বেগ দ্বিগুণ করা হলে আদি ও শেষ চাপের অনুপাত কত? তো ফার্স্ট অফ অল আমরা এই সূত্র নিয়ে আলোচনা করি নেই। এটাকে পিভি ইকুয়ালস টু 1/3 mn c² অথবা 1/3 ক্যাপিটাল এম সি স্কোয়ার, মানে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়। মানে স্মল এম বলতে একটা অণুর ভর চিন্তা করা হয়েছে, আর একটা পাত্রের মধ্যে এন সংখ্যক অণু বিদ্যমান। তো তাহলে পাত্রের মোট অণু, এটাকে ক্যাপিটাল এম বলে, তো ক্যাপিটাল এম ইকুয়ালস টু স্মল এম ইন্টু স্মল এন। ওকে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে এই প্রেসারটা ভর এবং বেগের সমানুপাতিক, অর্থাৎ পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম সি স্কোয়ার। তো এখান থেকে এই সম্পর্ক যদি আমরা দাঁড় করাই, তাহলে আমরা লিখতে পারি যে P1/P2 ইকুয়ালস টু M1C1 স্কোয়ার ডিভাইডেড বাই M2C2 স্কোয়ার। তো প্রত্যেকটা অণুর ভর অর্ধেক, অর্ধেক করা হয়েছে বলতে M2 হয়েছে M1/M2, মানে অর্ধেক করা বলতে বোঝানো হয়েছে যে M2 ইকুয়ালস টু M1/2, আবার বেগ দ্বিগুণ করা হয়েছে বলতে বোঝানো হয়েছে V2 ইকুয়ালস টু 2V1। তো আমরা যদি এখানে ভি তো বলি নাই, আমরা মূলত সি ইউজ করছি। তো আমরা যদি এই সব মান ইউজ করি, যে C2 ইকুয়ালস টু 2C1 মান বসাই দিয়ে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা দাঁড়ায় M1 ডিভাইডেড বাই M1/2। C1 এর ভ্যালু তো C1 স্কোয়ারই, আর C2 এর ভ্যালু হচ্ছে 2C1। আচ্ছা, আমি একটু মিশাই দেই, এলোমেলো হচ্ছিল। সূত্র আমরা জানি, তাহলে আমাদের গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে পিভি ইকুয়ালস টু এম, মানে 1/3 এমসি স্কোয়ার। এখান থেকেই মূলত ওই যে একক আয়তনে গ্যাসের যে চাপ 2/3, এটা মূলত আমরা বের করি। তো এনিওয়ে, M1 কাটা, C1 কাটাকাটি করতে পারি, তাহলে এখানে 4 থাকে, আর 4 এর সাথে 2 কাটাকাটি করলে 2 থাকে, মানে 1/2 দাঁড়ায়। তাহলে P1/P2 ইকুয়ালস টু 1/2, তো এখন আমরা অনায়াসে বলতে পারি যে P2 ইকুয়ালস টু 2P1। ওকে। তো যেহেতু অনুপাত জানতে চাওয়া হয়েছে, তো প্রথম ও শেষের অনুপাত হচ্ছে হাফ বা 1/2। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনটিপিতে বায়ুর ঘনত্ব কত? আচ্ছা, নর্মালি আমরা কিন্তু এই সূত্রটা জানি যে ডি ইকুয়ালস টু পি এম বাই আর টি, এটা চাইলে একটু মনে রাখতে পারো যে নর্মালি রো ইকুয়ালস টু এম বাই ভি না, তো আমরা পিভি ইকুয়ালস টু এন আর টি কে অনায়াসে
মানে এন কে আমরা ডাব্লিউ বাই এম দ্বারা রিপ্লেস করতে পারি। তো পরবর্তীতে এম বাই ভি করলে আমরা এটাকে ডি লিখতে পারি, ধরো ডি বা ডেন্সিটি ইকুয়ালস টু পি এম বাই আর টি। এটা আমরা মনে রাখবো। এটা আমরা পরিবেশ রসায়নেও এই টাইপের ম্যাথ ডিরেক্টলি করব। তো দেন এখানে মান টান বসে দিলে ক্লিয়ারলি পেয়ে যাব। ওকে, অথবা তুমি চাইলে এখন মুখস্থ রাখতেই পারো। তবে এই টাইপের, এটা অনেক আগে আসছিল, এই টাইপের আসবে বলে আমি মনে করি না। পরম শূন্য তাপমাত্রা বুঝতেই পারতেছো, 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো মানে আচরণ করে কখন? যখন মূলত উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে রাখা হয়, তখনই মূলত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আলোচনা করা হয়। এইসব বেসিক কথাবার্তা একটু দেখে নিও। এটা কেমিস্ট্রির টপিক, যে সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়ার হার মূলত 2 গুণ বৃদ্ধি পায়। এই কারণ হিসেবে বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে অণুগুলোর গতিবেগ হ্যাঁ বৃদ্ধি পায়, সংঘর্ষের হার বৃদ্ধি পায়, সক্রিয় শক্তি লাভ করে। দেন 22 নম্বরে বলছে একটা সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে চাপ কত শতাংশ বেড়ে যাবে? এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, অর্থাৎ 303 কেলভিন, আর 100 ডিগ্রি বলতে 373 কেলভিন। তো যখন আমাদের এই টেম্পারেচারটা বাড়াইছি, আলটিমেটলি কিন্তু প্রেসার বাড়ছে। কি পরিমাণ বাড়ছে আমরা এখান থেকে বের করতে পারি, 373 / 303 ইন্টু P1। ক্যালকুলেট করলে এটা 1.231 দাঁড়ায়। তাহলে আমাদের কি পরিমাণ বাড়ছে, এখান থেকে আমরা বুঝতেছি যে 0.231 বাড়ছে, অর্থাৎ 23.1 মূলত বৃদ্ধি পাইছে। ওকে, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো একটি গ্যাস অণুর গতিশক্তি হলো 3/2 কেটি, একটির ক্ষেত্রে 3/2, মোট বললে 5/2 বলতাম, যদি আবার বলা থাকতো যে দ্বিপারমাণবিক গ্যাস। ওকে, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট গ্যাসের চাপ এর পরম তাপমাত্রায় অবশ্যই সমানুপাতিক। একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল, একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল অর্থাৎ পিভি এর পরম তাপমাত্রা সমানুপাতিক, হ্যাঁ। এর তাপমাত্রার ব্যস্তানুপাতিক, না। পরম তাপমাত্রা সমানুপাতিক বলা যায়, আবার ধ্রুবক। ধ্রুবক কখন বলবো? বিশেষ কেসে বলতে পারবো। দেখো, নর্মালি পিভি ইকুয়ালস টু দ্য কনস্ট্যান্ট, এটা দেখে যদি ধ্রুবক দাগাও তাহলে কিন্তু হবে না। আমি আবার বলি, যেটা এমসিকিউ এ বেশি ঠিক ওটাই কিন্তু ঠিক। ওকে, তো ঘাবড়ানো যাবে না যে আবার এখানে কোনটা হবে। তো যাই হোক, তো নর্মালি আমাদের যদি টি কনস্ট্যান্ট বলতো তখন আমরা বলতাম যে এটা ধ্রুবক হইতো, কিন্তু কোনো কিছু বলে নাই, তার মানে এটা শুধুমাত্র পরম তাপমাত্রা সমানুপাতিক, যে পিভি ইকুয়ালস টু এনআরটি, আর সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান নয়। দেন আসি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেয়া আছে। দেন সরি, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেয়া আছে, মূল গড় বর্গবেগ জানতে চাওয়া হয়েছে। ওকে, এটাও পারবা, এটা দেখছিলাম এর আগে, কিন্তু ক্যালকুলেশনটা একটু অন্য। আর্দ্র এবং শুষ্ক বাল্বের পার্থক্য যদি কম হয়, তার মানে হচ্ছে আর্দ্র আবহাওয়া প্রমাণ তাপমাত্রা ও চাপে, মানে এটা এই টাইপের যে 3-4টা কেস আছে, একটু দেখিও যে হঠাৎ কমে গেলে কি হয়, হঠাৎ বেড়ে গেলে কি হয়, এগুলো একটু ভালো মতো দেখবা। দেন বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব 1.4 কেজি/মিটার কিউব হলে গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? তো 3p/রো এখান থেকে অনায়াসে অনায়াসে ক্যালকুলেশন করা কি সম্ভব হবে? 1.5 চিন্তা করলে এইসব ক্যালকুলেশন একটু টাফ, অনেক আগেই আসছিল, ক্যালকুলেটর ইউজ করা যাইতো আর কি। এবার আসি ওজন এবং অক্সিজেন গ্যাসের গড় অনুপাত, এটা টানা মুখস্থ রাখিও, √2 × √3 বা 1.41 অনুপাত 1.73। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত করতে কত পরিমাণ তাপের দরকার? এটা মুখস্থ, এটাকে আমরা মূলত সুপ্ত তাপ বলি। আর এই সুপ্ত তাপ 1 কেজির জন্য হচ্ছে 336 এই, মানে আমরা এইভাবে মনে রাখতাম, যে তুমি চাইলে মানে 336 × 10⁻³ জুল আর কি। তো এটা মনে রাখতে পারো। আর অনুরূপভাবে যদি বলতো যে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত করতে কত হইতো, তখন মূলত 226 × 10⁻³ জুল হইতো। এটাকে বাষ্পীভবনের সুপ্ত তাপ বলি, আর এটাকে বরফ গলনের সুপ্ত তাপ বলা হয়।
মানে উত্তরটাই এখানে দেয়া। পার কেজিতে এক, মানে 336,000 জুল। টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বাইরের আয়তন এবং চাপ দ্বিগুণ হলো। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত? এটা আমরা সলভ করছিলাম। নেক্সট, টাইপ রিপিট। কোনো একটি বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 17 ডিগ্রি সেলসিয়াস। যদি 26 ডিগ্রি এবং 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা জানতে চাওয়া হয়েছে। একটা হচ্ছে 12.28 আর একটা হচ্ছে 25.21, অর্থাৎ 12.3 এর ছোট বাই বড়। অলওয়েজ মনে রাখবা 25.21 এটা অ্যারাউন্ড 50%-এর মতো। এখানে একটা বিষয় দেখো, 50%-এর বেশি হবে না কম হবে, এটা তোমার একটু চিন্তা করে নিতে হবে। 12 না, 12.5 হইলে, 12.6 যদি হইতো তাহলে 50% হইতো। তো যেহেতু 12.6 এর কম, তার মানে বুঝতেছো যে এটা 50%-এর কম হবে। 50% কম হওয়া মানে 49.1%। আবার কোনোটি সঠিক নয়, এই টাইপের কোশ্চেনগুলো একটু টাফ, যে ক্যালকুলেশন করে যদি কোনোটি সঠিক নয় দেয়, তাহলে তোমাদের জন্য একটু প্যারা। ওকে, তো আমাদের নেক্সট 10.36 n-1, আয়তন 5 গুণ হয়েছে, তার মানে 4 দ্বারা গুণ করব। 40 × 36, তো আলটিমেটলি 36 কিনা আমি ভুলে গেছি, তো এটা একটু দেখিও যে ভ্যালুটা এক্স্যাক্টলি কত। তো আলটিমেটলি এটা 40-এর কাছাকাছি থাকবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্পৃক্ত বাষ্প আমাদের চার্লসের বা বয়েলের সূত্র মানে না। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অসম্পৃক্ত মানে। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা 5, কিন্তু গামার মান হচ্ছে 1.40। আর এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67। বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.33। ওকে, এগুলো আমরা থার্মোডাইনামিক্সেই জানবো, তো আপাতত এগুলাই জেনে রাখি। তো যে তাপের ফলে তাপমাত্রা পরিবর্তন না ঘটে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে বা দশার পরিবর্তন ঘটে। দশা, অলরেডি কিন্তু আমরা এই ধরনের এমসিকিউ সলভ করছি। এটাকে আমরা মূলত ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ বলি। দেন প্রমাণ কক্ষ তাপমাত্রায় অবস্থিত দ্বিপারমাণবিক গ্যাসের আয়তন হঠাৎ দ্বিগুণ করা হইলো। দেন আমাদের চূড়ান্ত তাপমাত্রা জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল, প্রমাণ কক্ষ তাপমাত্রা, এটা তোমাদের কনফিউজ করার জন্য এই ভাষাটা ইউজ করা হয়েছে। তো প্রমাণ তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস বোঝানো হয়, কক্ষ তাপমাত্রা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস বোঝানো হয়। এটাকে আমরা বলি এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। আর স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার, এটাকে আমরা বলি কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো প্রমাণ কক্ষ তাপমাত্রা বলতে মূলত 0 ডিগ্রি সেলসিয়াসই বোঝানো হয়েছে, কিন্তু তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবা। আর এটা আমরা মূলত জানবো থার্মোডাইনামিক্সেই, কারণ এটা থার্মোডাইনামিক্সেরই টপিক। যে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া দেখি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো জাস্ট ক্যালকুলেশন করলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। পানির ঘনত্ব সবচেয়ে বেশি, পানির ঘনত্ব যে 1000 kg/m³, এটা 4 ডিগ্রি সেলসিয়াসেই পসিবল। তো এটা আমরা 6-7 থেকেই জানি, তো এটা তেমন কিছু ছিল না। পদার্থের উচ্চতাপীয় অবস্থা, পদার্থের 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। প্লাজমাটাই সবচেয়ে উচ্চ তাপের। এক বায়ুমণ্ডলে বলতে 10⁵, এই তো 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার কিউব, নিউটন পার মিটার স্কোয়ার। সম্পৃক্ত বাষ্পচাপ কিসের উপর নির্ভর করে না? আয়তনের উপর নির্ভর করে, তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভর করে। কোনোটি নয় হবে। বরফ পানি যে তাপমাত্রা একসঙ্গে থাকতে পারে তা হলো পানির ত্রৈধ বিন্দু, যেটা 4.58 মিলিমিটার পারদচাপে ঘটে, যার টেম্পারেচার হচ্ছে 273.16 ডিগ্রি কেলভিন। 16 বা 15, এক এক বইয়ে এক এক কথাই বলা আছে। দ্য নেক্সট প্রবলেম: নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ চাপে বা ধ্রুব চাপে দ্বিগুণ করা হইল। তার মানে চাপ ধ্রুব ছিল, তার মানে আয়তনের সাথে টেম্পারেচার সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ V1/V2 = T1/T2। তো গ্যাসের টেম্পারেচার, আদি প্রাথমিক টেম্পারেচার যদি 10 ডিগ্রি বা 283 কেলভিন হয়, চূড়ান্ত তাপমাত্রা কত? আয়তন দ্বিগুণ হলে টেম্পারেচারও দ্বিগুণ হয়। টেম্পারেচার তাহলে দ্বিগুণ হয়ে কত হবে বলো? দ্বিগুণ হয়ে হবে 566 কেলভিন। 273 যদি বাদ দেই, তাহলে
টু, অর্থাৎ 293 ডিগ্রি সেলসিয়াস। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্বজনীন গ্যাস, এটা রিপিট। দেন এটাও রিপিট বলতে পারি, কিন্তু দেখো ব্যাস দ্বিগুণ বলছে, ব্যাস দ্বিগুণ মানে আয়তন হচ্ছে 2 কিউব, অর্থাৎ 8 গুণ, এন এর ভ্যালু হচ্ছে 8, 8 ধরে ম্যাথ করব। দেন স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। গড়মুক্ত পথ, দেখো গড়মুক্ত পথ বলছে, এখানে ক্লোসিয়াসে ধরেই করছে, ক্যালকুলেশন কিছুই না। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি কিলোগ্রাম, এখানে দেখো প্রতি কিলোগ্রাম বলছে, কিন্তু আই রিপিট প্রতি কিলোগ্রাম মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি জানতে চাওয়া হয়েছে। কিলোগ্রাম বলতে মূলত, আই রিপিট কিলোগ্রাম বলছে, কিলোগ্রাম বলতে কি বোঝো বলো তো? প্রতি কিলোগ্রাম মোল মানে 1000 মোল। এটা একটু ভালো করে মাথায় রাখিও যে 1000 মোল ইন্ডিকেট করছে। আগের ভাষাগুলো একটু অন্যরকম ছিল, কারণ দেখা যেত ইংলিশ থেকে অনুবাদ করতো, মানে নর্মালি সবকিছু তো ইংলিশ বই থেকেই অনুবাদ করা হয়, তো বাংলাগুলো দেখতে একটু উদ্ভট টাইপের। এখন তো ডিরেক্টলি বলবে যে 1000 মোল, কিন্তু তখন ওইভাবে, এটা 11-12 সালে, তো তখন ওটা প্রতি কিলোগ্রাম মোল বলতে এই 1000 মোলরেই ডিনোট করা হয়েছিল আর কি। তো যাই হোক, এটা অনায়াসে সলভ করা যাবে, প্যারা নেই। কোনটি সত্য? পিভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট। ওকে, এটা তো না, এটা না, এটা না, এটাই। একটু কম্বাইন্ড, কারণ এটা অনেক আগের, কিন্তু এর সুবিধা কি, মানে এই পিডিএফ এ তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবা, তো এইটুকু সলভ করলে আর কোনো কিছু লাগবে না, বাজারের অন্য বইও লাগবে না। তো তোমাদের অ্যাজ ইউজুয়াল এটা শেষ করার পর বাজারের বই দেখবা, এখন বেশি টাইম লাগার কথা না, তোমরা অলরেডি ফ্লোর মধ্যে শেষ চলে আসছো, তো চেষ্টা করবা খুব দ্রুত পড়া শেষ করার। ওকে, থ্যাংক ইউ।